আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাদের ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। চলে আসলাম সবার পছন্দের আয়েশাপুরীর গল্প নিয়ে। যারা আয়েশাপুরীর নতুন গল্প শুনেছেন, আমি তাদের বলবো আয়েশাপুরীকে নিয়ে এই চ্যানেলে আরও 8 থেকে 9টি গল্প আপলোড করা আছে, শুনে নেবেন। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সবগুলো গল্পের লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও ইউটিউবে আয়েশাপুরীর গল্প, আয়েশাপুরী এগুলো লিখে সার্চ করলে আসবে আয়েশাপুরীর গল্পগুলো। আমি গল্পটা শুরু করছি। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন, আর সবাই গল্পটা শেয়ার করে দিন। গল্পটা শেয়ার করে দিয়ে কমেন্ট করুন কে কোথা থেকে শুনছেন। আমি পরের গল্পে সবার নাম বলবো। তো শুরু করছি আয়েশাপুরীর গল্প। একটা বিয়ে খেতে এসেছি। কোথায় আসছি জানেন? জিন রাজ্যে, একটা পরী বিয়েতে। আমি নিশাত, আমার বউ আয়েশাপুরী আমাকে এই জিন রাজ্যে নিয়ে এসছে পরীর বিয়ে খেতে। যার বিয়ে সেই পরীটা আয়েশাপুরীর কেমন বোন হয় জানি। আমি এর আগে অনেকবার জিন রাজ্যে এসেছি, এসব আমার কাছে নতুন কিছু না। তবুও যতবার জিন রাজ্যে আসি ততবার ভালো লাগে। পরীর বিয়ে হচ্ছে, আমি একটা জায়গায় বসে ওদের বিয়ে দেখছি। এমন সময় আয়েশাপুরী আমার কাছে এসে আমার পাশে বসে বললেন, আমার বরটা এখানে একা একা বসে কি করে? নতুন কোনো পরীর দিকে নজর দেয় না তো আবার? আয়েশার কথায় মুচকে একটা হাসিতে বললাম, তোমার হাতে মায়ের খাবার ইচ্ছে নেই বাবা। অন্য পরিবার মেয়েদের দিকে তাকালে তুমি বুঝি আমাকে ছেড়ে দিবা? আচ্ছা, আমি তো বেশ কিছুক্ষণ ধরে এখানে বসে, তুমি এতক্ষণ কইছিলা? আমার কথা জবাবে আয়েশাপুরী বললেন, সালাম দাদুর কাছে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। হঠাৎ মনে হলো সালাম দাদুর উপর আক্রমণ হতে পারে। পরে গিয়ে দেখলাম না, সালাম দাদু একাই মোকাবেলা করছে পরীদের সাথে। আয়েশার মুখে সালাম দাদুর কথা শুনে একটু চিন্তিত হয়ে বললাম, সালাম দাদুর কাছে গিয়েছিলা? আচ্ছা, কি হয়েছে বলো তো? তখন আয়েশাপুরী আমাকে বললেন, আমি কিছু বলবো না। আমার এই জিন রাজ্যে বিয়ে খেতে বাড়িতে যাবার পর তুমি সালাম দাদুকে জিজ্ঞাসা করলে উনি সবটা বলে দিবে। রানিং একটা ঘটনা যা এখনো চলছে। সালাম দাদুর সাহস আছে বুঝলা, এই বৃদ্ধা বয়সেও উনি শক্তিশালী জিন পরীদের মুখোমুখি হয়। আয়েশার কথার জবাবে আমি বললাম, হ্যাঁ সালাম দাদু আমাকে বলছে উনি যখন যুবক ছিলেন তখন থেকে কবিরাজি করেন। কবিরাজি অনেক বিদ্যা জানা আছে সালাম দাদুর। আমার কথা আয়েশা বললেন, এখন এসব বিষয় বাদ দাও, চলো এদিকে যাই, বিয়ে দেখে খাবার খেয়ে নেই। আয়েশার কথায় ওর সাথে গিয়ে পরীটার বিয়ে দেখলাম। এরপর খাবার খেয়ে সবার কাছে বিদায় নিয়ে চলে আসলাম জিন রাজ্য থেকে আমাদের মানুষদের দুনিয়াতে, আমাদের বাড়িতে। আমিও আয়েশা পরী বাড়িতে আসায় মা বললেন, তোমরা আসছো? তা বাবা নিশাত, পরী বিয়ে কেমন লাগলো? মায়ের কথা জবাবে আমি বললাম, অনেক ভালো। আমার কথায় মা বললেন, ভালো তো লাগবে, জিন রাজ্যে বিয়ে খেতে গেলে আমাকে একবারও ডাকলিও না। মায়ের কথা আয়েশা হাসতে লাগলেন। এদিকে আমিও হাসিতে বললাম, তুমি কি যেতা জিন রাজ্যে? আমার কথায় মা হাসিতে বললেন, না না, জিন রাজ্যে গেলে আমার ভয় লাগে। আমি তো মজা করে বললাম, যাও তোমরা ঘরে যাও। মায়ের কথা আমিও আয়েশাপুরী ঘরে চলে গেলাম। আমরা যখন জিন রাজ্য থেকে বাড়িতে আসি তখন দুপুর হওয়ায় আমি আয়েশাকে বললাম, আয়েশা আমি বাজারে দোকানে যাই, দোকানে গিয়ে বাবাকে বাড়িতে পাঠিয়ে দিই। বাবা বাড়িতে এসে খাবার খেয়ে রেস্ট করে আবার দোকানে গেলে আমি বাড়িতে আসবো। এই বলে আমি চলে গেলাম বাজারে আমাদের দোকানে। আমি দোকানে যাবার পর বাবাকে বললাম, বাবা যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে গোসল করে খাবার খেয়ে রেস্ট করে বিকেলের দিকে এসো। আর যদি শরীর খারাপ লাগে তাহলে আসার দরকার নেই, রাত হলে আমি দোকান বন্ধ করে বাড়িতে যাব। আমার কথায় বাবা বাড়িতে চলে গেলেন। বাবা বাড়িতে যাওয়ার পর আমি দোকান করতে থাকি। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হওয়ায় বাবা আবারও আসে দোকানে। বাবা এসে আমাকে বলেন, নিশাত বাবা এখন বাড়িতে যা। বাবার কথায় আমি বললাম, ঠিক আছে বাবা, তুমি সন্ধ্যা হলে দোকান বন্ধ করে বাড়িতে যেও, বেশ রাত করো না যেন। আমার কথায় বাবা রাজি হয়। আমি বাজার থেকে আগে বাড়ি না গিয়ে চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। অনেকে আছে যারা আয়েশাপুরীর গল্প নতুন শুনছেন, যারা নতুন তাদের একটু বলি। আয়েশাপুরী আমার বউ। আয়েশাপুরীর হাতে বিশেষ ধরনের একটা চুড়ি আছে, এই চুড়িটার শক্তি অনেক। আয়েশাপুরীর এই চুড়ির জন্য অন্য কোনো জিনপরি আয়েশাপুরীর সাথে যুদ্ধ করতে পারে না। আয়েশাপুরী আমার বউ, আর সালাম কবিরাজ আমার গ্রামবাসী দাদু। আশা করি বুঝতে পারছেন। এখন গল্পে ফিরি। আমি সালাম দাদুর বাড়িতে আসার পর দাদুকে ডাকতে লাগলাম। আমার ডাকে দাদি বাইরে আসলেন। দাদিকে দেখে বললাম, এই যে বুড়ি, তোমার হিরো কোথায়? কোথায় সালাম কবিরাজ? দাদু, ও দাদু, আরে কোথায় তুমি? আমার কথায় দাদি বললেন, তো দাদু বাড়িতে নেই, কোথায় জানি গিয়েছে, যাবার আগে বলে গেছে ফিরতে রাত হবে নাকি। দাদির কথা আমি বললাম, ঠিক আছে দাদি, সালাম দাদু রাত বাড়িতে আসলে আমার কথা বলবো কেমন? আমার কথায় দাদি বললেন, বস, কিছু খেয়ে যা। দাদির কথা আমি বললাম, না দাদি,
আজ কিছু খাবো না, কাল আসবো। এই বলে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আয়শা বলল, কোথা থেকে আসলাম? বাজার থেকে? না না, বাজার থেকে সালাম দাদু বাড়িতে গিয়েছিলাম। গিয়ে দেখি দাদু কোথাও নেই, পেলাম না। দাদি বলল সালাম দাদু নাকি কোথাও গেছে। তখন আয়শা বলল, কোথায় আবার? তোমাদের গ্রাম থেকে 2 গ্রাম কর একটা বাড়িতে অদ্ভুত রকম ঘটনা ঘটেছে। সালাম দাদু ওখানেই গেছে। কালকে সালাম দাদুর সাথে দেখা হলে জিজ্ঞাসা করো, সালাম দাদু সেটা বলবে। এখন আবার বাজারে যাও। মা বলল, কি জানি লাগবে। আয়েশার কথা আমি বললাম, আবারও বাজার যাব? একটু আগে না আসলাম? আমি আর যাব না, তুমি যাও। কি আমি যাব? আমি কিভাবে যাব? আয়েশার কথায় আমি দাঁত বের করে হাসি দিয়ে বললাম, কেন? তুমি না পড়ি, তুমি তো বাতাসে মিশে বাজারে যেতে পারো, আবার বাজার করে নিয়ে আসো। আমার কথা আয়েশা বললেন, তাই না? ঠিক আছে, বাজারে গিয়ে সবার সামনে বাজার করব, দাঁড়াও। এই না না, আমি তো মজা করছিলাম, যাচ্ছি এখনই বাজারে। কথাটা বলে বাজারে গিয়ে বাজার করতে রাতে বাবার সহ একবারে বাড়িতে ফিরলাম। বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে নাস্তা করে আমি চলে গেলাম আবারও সালাম দাদুর বাড়িতে। সালাম দাদুর বাড়িতে যাওয়ায় সালাম দাদু আমাকে দেখে বললেন, আরে আয়শা পরীর বর যে। তা পরীর বর আপনি নাকি কাল আমার খোঁজে আসছিলেন? কেন আসছিলেন? আয়শা পরী ধরে মারি নাকি? দাদুর এমন কথা আমি হাসিতে বললাম, দাদু ভালোই তো মজা করতে পারো। গতকাল বিকালে ঘুরতে এসে গেছি। কোথায় গিয়েছিলেন? আয়শা বলল, আমাদের গ্রামের 2 গ্রাম পরে একটা জায়গায় গেছো, সেখানে নাকি অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। আমার কথায় সালাম দাদু বললেন, আয়শা ঠিক বলেছে, ওখানে আসলে অদ্ভুত রকম ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে। দাদুর কথা আমি বললাম, কি ঘটনা ঘটছে দাদু বলো তো? তখন সালাম দাদু বলতে শুরু করলেন। সালাম দাদু বললেন, আজ থেকে 2-3 দিন আগের ঘটনা। এক বিকালে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে গিয়ে বাজার করে বাড়িতে আসবো এমন সময় 3 জন লোক আসলেন আমার কাছে। ওদের মধ্যে 2 জন বৃদ্ধা, একজন মধ্যবয়স্ক। ওনারা আমার কাছে এসে সালাম দিয়ে বললেন, আপনি কি সালাম কবিরাজ? ওদের কথা জবাবে আমি বললাম, হ্যাঁ আমি সালাম কবিরাজ, আপনারা কে? তখন সেই মধ্যে বয়স্ক লোকটা বলল, আমাদের বাড়ি ওই গ্রামে। কথাটা বলে ওরা গ্রামের নাম বলল। গ্রামের নাম বলার পরপরই সে লোকটা বলল, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি কবিরাজ সাহেব, আপনি দয়া করে আমার বাড়িতে চলুন, আমার সাজানো গোছানো সংসারটা শেষ হয়ে যাচ্ছে। কথাটা বলেই সেই লোকটা হাউমাউ করে কাঁদতে লাগলেন। ওনার কান্না দেখে আমি বললাম, আপনি কান্না করবেন না, আসুন বসুন আগে এখানে। কথাটা বলে ওনাদের একটা জায়গায় বসে বললাম, কি হয়েছে আমাকে সবটা খুলে বলুন এবার। তখন সেই লোকটা বললেন, আমার নাম আনোয়ার, আমার পরিবারে আমরা 6 জন সদস্য। আমি, আমার মা, আমার স্ত্রী ও আমার 3 সন্তান। 3 সন্তানের মধ্যে 2 জন ছেলে, 1 জন মেয়ে। আমার সংসারটা ভালো ছিল, সুখী ছিলাম আমরা। হঠাৎ এক রাতের ঘটনা। এক রাতে আমি আমার স্ত্রী একই রকম স্বপ্ন দেখি। আমরা দেখি একটা ভয়ানক দেখতে মেয়ের অবয়ব আমাদের বলছে, আমাদের এত বছরের সাধনা নষ্ট করলি, আমরা তোর পরিবারের কাউকে ছাড়ব না, আস্তে আস্তে শেষ করে দিব এই পুরো পরিবার। এরকম কথা বলার পর চলে যায় সেই মেয়ের অবয়বটা। ও চলে যাবার পর সকালে আমি আমার স্ত্রীকে স্বপ্নে দেখা ঘটনাটা খুলে বললে আমার স্ত্রী অবাক হয়ে বলে, আর কি বলো, এই একই রকম স্বপ্ন তো আমিও দেখেছি, সেই মেয়ের অবয়বটা আমাকে বলেছে আমাদের এত সাধনা নষ্ট করলি, আমি আস্তে আস্তে তোদের পরিবারকে শেষ করে দেব। 2 জন একই স্বপ্ন দেখার মানে তখনও বুঝিনি। আমি আমার স্ত্রী ভেবেছি এটা সাধারণ কোনো স্বপ্ন হয়তো। এই ঘটনার দিনের রাতের বেলায় রাত 11টা বা 12টা এরকম একটা সময়। তখন আমার হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় আমি দেখি আমাদের ছোট ছেলেটা, ওর বয়স 5 বছর। আমার এই ছোট ছেলেটা পাশে নেই। ছেলেটাকে পাশে না দেখে আমার স্ত্রীকে ডেকে তুলি। আমার ডাকে আমার স্ত্রীর ঘুম থেকে উঠে বলে, কি ব্যাপার, আমাদের ছেলে কই? তখন আমার স্ত্রী বলি, সেই জন্যই তো আমাকে ডেকে তুললাম তোমাকে, আমাদের ছোট ছেলেটা কই? আমি ঘরে খাটের নিচে সাবধানে খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। ওদিকে দরজা তো লাগানো, আমাদের ছেলে তো ছোট, দরজা খুলতে পারবে না। এই বলে আমার স্ত্রী আমি দরজা খুলে লাইট হাতে খুঁজতে থাকি ও ডাকতে থাকি আমাদের ছেলের নাম ধরে, কিন্তু আমাদের ছেলেকে খুঁজে পাই না। আমাদের ডাকে আমার মা ও আমার অন্য সন্তানরা উঠে গেলে সবাই মিলে খুঁজতে থাকি। আমরা খোঁজার সময় আমার ঘরের পেছনে একটা গাছ থেকে হঠাৎ করে কেউ পাশে থাকা পুকুরে লাফ দেয়। পুকুরে কেউ লাফ দেয়, আমরা পুকুরে লাইট মারতে যা দেখি সেটা বিশ্বাস করার মতো না। আমি কেন দুনিয়ার কেউ বিশ্বাস করবে না যদি নিজের চোখে না দেখে? আমরা সবাই দেখি একটু আগে গাছ থেকে পুকুরে যে লাফ দিয়েছিল সে আমার ছোট্ট ছেলেটা। ওখানে সব থেকে অবাক করা ঘটনা হলো আমাদের ছোট ছেলেটা পুকুরের পানির উপর দাঁড়িয়ে আছে। এটা কিভাবে সম্ভব? ওকে দেখে মনে হচ্ছে ও পানির উপরে না মাটিতে দাঁড়িয়ে আছে। আমরা এরকম দৃশ্য দেখার পর অবাক হয়ে ওকে ডাকতে থাকি।
আমার ডাক শুনে পানির ওপর দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটা পানির ওপরে দৌড়াতে থাকে। এটা কিভাবে সম্ভব? পানির উপরে দৌড়াচ্ছে কিভাবে, তাও এইটুকু একটা বাচ্চা? ওকে দৌড়াতে দেখে আমার মা, আমার স্ত্রী ও বাকি সন্তানেরা চিৎকার দিতে থাকে। এমন সময় আমি পুকুরে থাকা বাচ্চাটাকে উদ্দেশ্য করে বলি, বাবা কি হয়েছে তোর? আমাদের কাছে আয়, আয় বাবা। কিন্তু আমাদের কথা না শুনে বাচ্চাটা পানির উপরে দৌড়াতে থাকে আর ঘুরতে থাকে। এই দৃশ্য দেখে আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকারের আশেপাশের অনেকেই দৌড়ে আসে পুকুরের দিকে। এমন সময় হঠাৎ করে পুকুরের মাঝখানে আমার এই ছোট্ট ছেলেটা ডুবে যায়। ও ডুবে যায়নি। ওকে দেখে মনে হলো পানির নিচ থেকে ওর পা ধরে কেউ টেনে পানির নিচে নিয়ে গেল। আমার ছেলে ডুবে যাওয়ার সাথে সাথে আমি পুকুরে লাফ দিয়ে ওর কাছে গিয়ে খুঁজতে থাকি, কিন্তু আমার ছেলেকে খুঁজে পাই না। ওইদিকে আমার চিৎকারের আশেপাশে অনেকেই চলে আসে পুকুর পাড়ে। তারপর আরও কয়েকজন নামে আর সবাই মিলে ডুবে ডুবে খুঁজতে থাকি ছেলেটাকে, কিন্তু ওকে কেউ খুঁজে পাই না। পুকুরে যে সেই পানি ছিল তা কিন্তু না, 1 কি 2 মানুষ পানি হবে। আমার ছেলেটাকে খুঁজে না পাওয়ায় আমার মা, আমার স্ত্রী, আশেপাশে সবাই কান্না করতে থাকে। ছোট্ট একটা বাচ্চা। আমরা অনেক খোঁজাখুঁজির পর যখন বাচ্চাটাকে খুঁজে পাই না, তখন অনেকে বলতে থাকে রাত্রে বেলার খুঁজে লাভ নেই, সকাল হলে খোঁজা যাবে। এই ভেবে সকাল পর্যন্ত অপেক্ষা করি। সকাল পর্যন্ত অপেক্ষা করার পর যখন সকাল হয়, তখন আমরা আবারও পুকুরে নামতে যাব। তখনই আমার ছোট্ট ছেলেটার লাশ ভেসে ওঠে পানির উপরে। ছেলে লাশ ভেসে ওঠায় আমার লাফ দিয়ে পুকুরে নেমে ওই লাশটা উপরে তুলি। বাবার করে ছেলের লাশ, কেবে এরকম দৃশ্য দেখতে চায়। কথাটা বলে সে লোকটা আবারও কান্না করতে লাগলেন। তখন আমি ওনাকে শান্ত করে বললাম, কান্না করবেন না, নিজেকে শক্ত করুন। তারপর কি ঘটলো সেটা বলুন। আমার কথায় আনোয়ার নামের লোকটা আবারও বলতে শুরু করলেন। উনি বললেন, আমার ছেলের লাশ পুকুর থেকে তোলার পর কান্নার রোল পড়ে যায়। আমি, আমার স্ত্রী, আমার মা, আমার বাকি সন্তানেরা সহ সবাই কান্না করতে থাকি। আদরের ছোট ছেলেটাকে হারিয়ে সবাই অনেক ভেঙে পড়ি, কান্না করতে থাকি। কষ্ট হচ্ছিল ছেলেটাকে দাফন করতে, কিন্তু নিয়মের বাইরে তো আর যেতে পারি না। আমার ছেলেটা গোসল করিয়ে জানাজা পড়িয়ে কবর দেয়া হলো। আমার ছেলেটাকে কবর দেওয়ার পর সবাই আমাদের জিজ্ঞাসা করলেন কি হয়েছিল, রাতের বেলা আমাদের ছেলেটা পুকুরে কিভাবে গেল। সবার কথায় আমি সব ঘটনা খুলে বললাম। সব শুনে তো সবাই আকাশ থেকে পড়ল। এটা কিভাবে সম্ভব? একটা 5 বছর বয়সী বাচ্চা দরজা না খুলে বাইরে বেরিয়ে গেল, তারপর গাছে উঠল, গাছ থেকে আবার পুকুরে লাফও দিল, পুকুরে পানির উপর দৌড়াতে লাগলো। এরকম ঘটনা আমরা কখনো দেখিনি বা শুনিও নি। আমার কথা কেউ বিশ্বাস না করায় আমার স্ত্রী, আমার মা, ওদের কথা শুনে সবাই বিশ্বাস করে আসলেই এরকম একটা ঘটনা ঘটেছে। অদ্ভুত রকম ঘটনা ঘটে আমার ছেলেটা মারা যাওয়ার পর। অনেকে বলে, আনোয়ার, আমাদের মনে হয় তোমার ছোট ছেলেটার এরকম মৃত্যু স্বাভাবিক কোনো ঘটনা না। তোমাদের রাতে স্বপ্ন দেখাও ছেলের এরকম অস্বাভাবিক মৃত্যুর অস্বাভাবিক ঘটনা। তুমি একজন কবিরাজের কাছে যাও, কবিরাজ নিয়ে আসো বাড়িতে। সবার কথা মতো পরের দিন আমি একজন কবিরাজকে নিয়ে আসি আমার বাড়িতে। কবিরাজ এসে আমার বাড়িটা ঘুরে আমাকে বলেন, কোনো দুষ্ট জিনের নজর পড়েছে, আমি তাবিজ দিয়ে যাচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। এই বলে কবিরাজ ঝাড়ফুঁক দিয়ে তাবিজ দিয়ে চলে যায়। কবিরাজ চলে যাবার কিছুদিন ভালো ছিল। কিছুদিন পর আমাদের সবাইকে অবাক করে দিয়ে সেই পুকুরে আমার মেজ মেয়েটার লাশ পাওয়া যায়। একটা ছেলেকে হারালাম, এর কিছুদিন পর ঠিক মেয়েটাকেও হারালাম। ছেলে ও মেয়েকে হারিয়ে আমাদের বাড়ির সবাই কান্না করতে করতে পাগল প্রায়। আমাদের মেয়েটা যেদিন মারা যায় সেদিন রাতে আমি স্বপ্নে আবারও ওই নারী অবয়বটাকে দেখেছিলাম। ওই অবয়বটা এসে বলেছে, কিরে আনোয়ার, তোকে বলেছিলাম না তোর পুরো পরিবার আস্তে আস্তে শেষ করে দিব? কেবল তো 2 জনকে নিলাম, সময় হলে সবগুলোকে নিয়ে যাব। এরকম স্বপ্ন দেখে ঘুম ভেঙে যাবার পর আমি পরের দিন আরেকটা কবিরাজ নিয়ে আসি। সে কবিরাজ এসে ভালো মতো বাড়িটা ও পুকুরটা দেখে ভয় পেয়ে বলে, আপনাদের পেছনে যে লেগেছে সে অনেক ভয়ঙ্কর কেউ, আমি ওদের সাথে পারবো না। আপনারা সালাম কবিরাজের সাথে যোগাযোগ করেন, সালাম ভাই পারবে এই কাজটা করতে। কথাটা বলে কবিরাজ চলে যায়। ওই কবিরাজের কথা মতো আমরা আপনার কাছে আসলাম কবিরাজ সাহেব। আমরা আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনার বাড়িতে গিয়ে শুনলাম আপনি বাজারে এসেছেন। বাজারের কথা শুনেই আপনার কাছে আসলাম আর দেখা হলো। সবই তো শুনলেন কবিরাজ সাহেব, এখন কিছু একটা ব্যবস্থা করুন। আপনি দয়া করে না করবেন না, আমি আপনার পায়ে পড়ি। সালাম দাদু মুখের এই ঘটনাটা শোনার পর দাদুকে বললাম, তারপর কি হলো দাদু?
ওই আনোয়ার নামের লোকটার কাহিনী শুনে তুমি কি ওদের বাড়িতে গিয়েছিলে? তখন সালাম দাদু বললেন, হ্যাঁ গিয়েছিলাম। সালাম দাদুর কথায় দাদুকে বললাম, সেখানে গিয়ে কি ঘটনা ঘটলো সেই কাহিনীটা বলো আমাকে। তখন সালাম দাদু বলতে শুরু করলেন। সালাম দাদু বললেন, শোন, সে আনোয়ার লোকটার অনুরোধে আমি ওদেরকে বলি, এখন তো রাত হয়ে গেছে, আপনার বাড়িতে যান, আমি আপনাদের গ্রাম চিনি, এর আগে ওই গ্রামে গিয়েছিলাম আমি, আপনারা সবাই বাড়িতে চলে যান, কালকে দিনের বেলা আমি যাব আপনাদের বাড়িতে। আমার কথায় ওরা বাড়িতে চলে যায়। এদিকে আমি তখন বাজার নিয়ে বাড়িতে আসি। আমি বাড়িতে আসার পর সেই রাতে আর কোথাও না গিয়ে নামাজ পড়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন দিনের বেলা ওই লোককে দেয়া কথা মতো আমি সেই গ্রামে তাদের বাড়িতে যাই। আমি ওখানে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে যায়। আমি ওদের বাড়িতে যাওয়ায় ওরা আমাকে বসতে বলেন। ওদের কথা মতো আমি বসায় আশেপাশে অনেকে চলে আসে। এদিকে তখন আমি সেই আনোয়ার নামের লোকটা যার বাড়িতে গিয়েছিলাম ওনাকে বলি, এটা আপনাদের বাড়ি তাই না? আর পুকুরটা কোথায় যেখানে আপনাদের ছেলে ও মেয়ে ডুবে মারা যায়? আমার কথায় সেই লোকটা বলে, এই আমার ঘরের পেছনে। ঘরের পেছনে কয়েকটা গাছ আর সাথে পুকুর, চলুন আমি দেখাচ্ছি। এই বলে উনি আমাকে ঘরের পেছনে নিয়ে যাওয়ায় আমি ঘরের পেছনের গাছগুলোর দিকে তাকাই আর পুকুরের চারিদিকে ঘুরতে থাকি আর পুকুরের মাঝখানের দিকে তাকাই থাকি। আমি সেই পুকুর পাড়ে গিয়ে বুঝতে পারি সমস্যা এখানে। এই পুকুরে আছে পরী। সে পরী আনোয়ার নামের লোকটার ছেলে ও মেয়েকে হত্যা করেছে। কিন্তু কেন এটা করেছে, এই পরীটা করলো, সেটা আমি জানতে পারিনি। আমি পুকুর পাড়ে কিছুক্ষণ ঘুরে আবার ওনাদের বাড়িতে চলে আসি। আমি ওনাদের বাড়িতে আসার পর আনোয়ারকে বলি, আপনি আমাদের একটা ঘর পরিষ্কার করে রাখুন, আর কিছুক্ষণ পর সন্ধ্যা হলে আমি সেই ঘরে গিয়ে রুকিয়া করব। আমি বুঝতে পারি আপনাদের ঘরের পেছনের পুকুরে পরীর বসবাস আছে। আমি রুকিয়া করে সেই পরীকে হাজির করবার কথা বলে দেখব কেন আপনার ছেলে ও মেয়েকে হত্যা করলো। আমার কথা মতো ওরা তাই করে, একটা ঘর ফাঁকা করে পরিষ্কার করে রাখে। আর এদিকে আমি সন্ধ্যা হবার পর নামাজ পড়ে সেই ঘরে ঢুকি। ঘরে গিয়ে আনোয়ার নামের লোকটাকে বলি, এই ঘরে বাইরে মানুষ আসতে পারবে না, আপনি আপনার স্ত্রী আমার সাথে এই ঘরে থাকুন, আর আপনার মাকে বলুন আপনার ছেলেটাকে নিয়ে অন্য ঘরে যেতে। আমার কথা মতো ওরা তাই করলেন। ওরা দুইজন আমার সাথে ওই ঘরে ঢুকলেন। তখন আমি ওদের বললাম, শুনুন, আমি এখন আপনাকে পরীকে হাজির করাবো। আমার হাজিরা সরাসরি পরী তার রূপে হাজির হবে। আপনার পরীকে দেখে আবার ভয় পাবেন না, জানো, বেশি ভয় লাগলে চোখ বন্ধ করে থাকবেন। এই বলে সেখানে একটা জায়গায় বসে আমার সামনে জমজমের পানি ছিটিয়ে দিয়ে সে পরীকে হাজির করার চেষ্টা শুরু করলাম। আমার স্মরণে কিছুক্ষণের মধ্যে সেই ঘরটা কাঁপিয়ে সেখানে এসে উপস্থিত হলেন একজন পরী। পরী এসে তার দাঁত কটমট করতে করতে বলতে লাগলেন, কবিরাজ, আমাকে কেন হাজির করলি? তোর তো সাহস কম না কবিরাজ, তুই না জেনে শুনে আমাকে হাজির করিস? তুই কি জানিস না আমি তোর মতো কবিরাজকে মুহূর্তে উড়িয়ে দিতে পারি? পরীর এমন কথা আমি বললাম, পরী, তুই কি চিনিস না আমি কে? আমিও তোকে এক মুহূর্তে বোতলবন্দি করতে পারি। নিজের ক্ষমতা না দেখিয়ে আমি যা জিজ্ঞাসা করি তার উত্তর দে। কে তুই? তুই পরিবারের পেছনে লাগলি কেন? কেনই পরিবারের দুজন সন্তানকে পুকুরে ডুবিয়ে মারলি? আমার কথায় সেই পরী বললেন, কবিরাজ, তোর সাহস আছে, আমাকে হুমকি দিয়ে কথা বলিস, তোর বিচার পরে করি, তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার পরিচয় শুনে ভয় পাবি না তো? এই বলে সে পরীটা বলে, আমার নাম শাহানুর, আমি থাকি এই ঘরের পেছনের পুকুরে। আমি শুধু একা আছি এটা ভেবে ভুল করিস না, আমার মতো আরও 6 জন পরী আছে ওখানে। আমরা 7 বোন, 7 জন পরী বসবাস করি পুকুরে। 7 জন পরীর মধ্যে আমি সবার বড়। আমি বড় হওয়ায় তোর ডাকে হাজির হলাম। সেই পরীর কথায় আমি আবারও বললাম, এদের দুটো সন্তানকে কেন হত্যা করলি? তোরা ওই পুকুরে আছিস ভালো কথা, এদেরকে ডিস্টার্ব না করে চুপচাপ থাকতি, কেন হত্যা করলি বাচ্চা দুটোকে? আমার কথায় পরীটা বলে, কবিরাজ, আমরা কম দুঃখেই বাড়ি দুটোকে সন্তানকে হত্যা করিনি। শোন কবিরাজ, আমরা 7 বোন, পরী হচ্ছে সাধক প্রকৃতির। আমরা সাধনা করি দিনের পর দিন, বছরের পর বছর। আমরা শুধু সাধনা না, কালো জাদুও করে থাকি। আমরা 7 বোন দীর্ঘ 20টা বছর ধরে সাধনা করছি নিজেদের শক্তি বাড়ানোর জন্য। আমরা 20 বছর সাধনা করার পর আমাদের যে প্রভু তাকে খুশি করে শক্তি বাড়াবো, এই জন্য এক আমাবস্যার রাতে আমরা 7 বোন সাধনা করতে থাকি। এমন সময় এই আনোয়ারের বউ তার ছেলের প্রসাব পায়খানা নিয়ে গিয়ে ওই পুকুরে ফেলে দেয়। ওই বাচ্চার প্রসাব পায়খানা পুকুরে ফেলায় পুকুরটা নোংরা হয়ে যায়, আর আমাদের 20 বছরের সাধনা নষ্ট হয়ে যায় এক মুহূর্তে।
20 বছর সাধনা করে যে রাতে শক্তি বাড়াবো, সে রাতেই এরা পুকুরটা নোংরা করে। এরা পুকুর নোংরা করার ফলে আমরা আর আমাদের শক্তি বাড়াতে পারি না। কবিরাজ, একবার ভাব, 20টা বছর ধরে সাধনা চলে গেল একটা ভুলের কারণে। এই পরিবারের জন্য আমাদের সাধনা নষ্ট হওয়ায় আমরা রাগে এক আমাবস্যা রাতেই পরিবারের ছোট ছেলেটাকে হত্যা করে তার শরীরে রক্ত দিয়ে সাধনা করি। এর ঠিক কিছুদিন পর আরেকটা আমাবস্যা রাতে আরেকটা বাচ্চাকে হত্যা করে ও রক্ত দিয়ে সাধনা করি। এখন বাকি সামনে আরেকটা আমাবস্যা। কবিরাজ, শুনে রাখ, সামনের আরেকটা আমাবস্যা আসলে এই পরিবারের যে আরেকটা সন্তান আছে ওকে আমরা মেরে ফেলবো আর ও রক্ত দিয়ে সাধনা করব। 3টা আমাবস্যার রাতে 3টা বাচ্চার রক্ত দিয়ে সাধনা করতে পারলে আমরা 7 বোন অনেক শক্তিশালী হয়ে যাব। 2টা সন্তানকে মেরে ফেলেছি, সামনে আরেকটাকে মারব। কবিরাজ, তুই পারলে আটকে দেখাস। এই বলে সে পরী সেখান থেকে চলে যায়। সে পরী চলে যাবার পর আনোয়ার ও আনোয়ারের বউ কান্না করতে থাকে। ওরা কান্না করে আমাকে বলে, কবিরাজ সাহেব, বিশ্বাস করুন, আমরা জানতাম না ওই পরীরা সেই পুকুরের সাধনা করেছিল। জানলে আমাদের বাচ্চা প্রসাব পায়খানা ফেলে পুকুরটা নোংরা করতাম না। পরীটা আমার 2টো সন্তানকে মেরে ফেলেছে। এখন বেঁচে আছে আমার বড় ছেলেটা। পরী বলল, এই ছেলেটাকে নিয়ে যাবে। কবিরাজ সাহেব, আপনার পায়ে পড়ি, বাঁচান আমার এই ছোট্ট ছেলেটাকে পরীদের হাত থেকে। ওদের কান্না অনুরোধ আমি বলি, আপনারা কান্না করবেন না। আপনারা তো জেনে শুনে পুকুরটা নোংরা করেননি, আপনাদের কোনো দোষ নেই, আপনারা কোনো চিন্তা করবেন না। সামনের আমাবস্যা আসতে এখনো 7 দিন বাকি। 7 দিন পর আমাবস্যার সেই পরীদের আপনার সন্তানকে নিয়ে যেতে দেব না। আমি আপনাদের ঘরে ও আপনাদের সবার শরীর বন্ধ করে দিয়ে আজ বাড়িতে যাই। এরপর 2-1 দিন দেখি ওরা কোনো সমস্যা করে কিনা। 2-1 দিন পর আবার আসবো। আমার কথা ওরা বলেন, আজকে তো রাত হয়ে গেছে, আজকে কিভাবে যাবেন? এই বলে ওরা আমাকে বলেন তাদের বাড়িতে থেকে সকালে বাড়িতে আসতে। ওদের কথা মতো আমি না থাকতে চাইলেও পরে ওদের জোরাজুরিতে রাতটা ওদের বাড়িতে থেকে সকালে বাড়িতে আসি। সালাম দাদুর মুখে এসব ঘটনা শুনে আমি অবাক হয়ে বললাম, বা অন্য একটা কাহিনী তো, তা তুমি এখন কি করবা? আবারও যাবা কি আনোয়ার নামে ওই লোকটার বাড়িতে? তখন সালাম দাদু বললেন, হ্যাঁ যাব, আজকে না গেলেও কালকে যাব, আমাকে যেতেই হবে। আমি থাকতে আনোয়ারের ছেলেটাকে পরীরা নিয়ে যেতে পারবে না, এটা আমি হতে দেব না। সালাম দাদুর কথা ওনাকে বললাম, তারপরে আনোয়ার নামের লোকটার বাড়িতে যাবা কবে? আমার কথায় দাদু বললেন, কালকে বিকালে আসিস, একসাথে যাবো ওখানে। দাদুর কথায় আমি রাজি হয়ে গেলাম এবং বাড়িতে চলে আসলাম। বাড়িতে যাবার পর আয়শা বলল, সালাম দাদু কি বলল? তখন আমি বললাম, কি আর বলবে, পরীদের কথা বলল, তুমি তো সবই জানো, জেনে শুনে আমাকে বলনি তাই না? আমার কথা আয়শা বললেন, তোমাকে তো জিন রাজ্যে থাকতে বলেছিলাম, আমার বোনের বিয়ের সময় তোমাকে বললাম না সালাম দাদুর কাছে গিয়েছিলাম, তখন ওই শাহানুর পরীটা দাদুর কাছে আসছিল, তাই ভেবেছিলাম দাদুকে কিছু করবে কিনা, কিন্তু পরে শাহানুর পরী দাদুকে কিছু না করে চলে যায়। সালাম দাদু যে লোকটার কথা বলল, ওনাদের বাড়ির পেছনেই শাহানুর পরীরা থাকে। ওরা 7 বোন, 7 বোন সাধনা প্রকৃতির পরী, ওদের বাবা এরকম ছিল। আয়শার কথায় ওকে বললাম, সালাম দাদু বলেছে কালকে যাবে ওদের বাড়িতে, আমাকে কাল বিকালে যেতে বলেছে, আমিও যাব দাদুর সাথে। আমার কথা আয়শা বলল, তুমি তো যাবেই, তুমি না গেলে হয় নাকি, তুমি তো ছোট্ট কবিরাজ। এই বলে আয়শা মুচকে হাসিতে বললেন, ছোট কবিরাজ মশাই, যান এখন গোসল করে আসেন, আমি আপনার জন্য খাবার দিচ্ছি। আয়শার কথা আমিও হেসে বললাম, আমি কবিরাজ না হুম, আমি পুরীর বর, আয়শা পুরীর বর। কথাটা বলে গোসল করে এসে দুপুরে খাবার খেয়ে নিলাম। খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে গেলাম বাজারে গিয়ে বাবাকে বললাম, বাবা বাড়িতে যাও, আজকে আর তোমাকে দোকানে আসতে হবে না, আমি সন্ধ্যা হলে দোকান বন্ধ করে বাড়িতে যাব। আমার কথায় বাবা চলে গেলে আমি দোকান করতে থাকি, রাত হলে দোকান বন্ধ করে চলে যাই। সালাম দাদু বলেছিল কালকে বিকালে ওদের বাড়িতে যাবে, সেই আশাতে রাতটা পার করে দিলাম। পরের দিন বিকাল হতে আমি চলে গেলাম সালাম দাদুর বাড়িতে। আমাকে দেখে দাদু বললেন, কিরে কয়টা বাজে, এত দেরি করলি কেন? তখন দাদুকে বললাম, আসলে এখন দুপুরবেলা দোকানে বসতে হয়, আমি দোকানে বসি, বাবা খেতে আসে, তাই দেরি হলো, চলো এখন। আমার কথায় সালাম দাদু হাঁটতে লাগলেন, আমিও সালাম দাদু হাঁটছি। এমন সময় সালাম দাদু বললেন, তা হ্যাঁ রে নিশাদ, আয়শাপুরে এই 7 বোন পরীর বিষয়ে কিছু কি জানে নাকি? তোকে বলেছে কি ওদের বিষয়? হ্যাঁ দাদু, আয়শাপুরের 7 বোন পরীর বিষয়ে সব জানে। তুমি যেদিন শাহানুর পরীকে হাজির করেছিলে, সেদিন আয়শা পরী তোমার কাছে আসছিল কিছুক্ষণের জন্য। আয়শা ভাবছিল শাহানুর পরী যদি হঠাৎ তোমাকে আক্রমণ করে, তাই পরে তোমার কিছু না হয় আয়শা পরী আবার ফিরে যায়। আমার কথা দাদু বলল, তাই নাকি? আমি তো এসব জানতাম না। আয়শাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাস।
দাদুর কথায় আমি বললাম, ঠিক আছে দাদু। আচ্ছা দাদু, একটা কথা, আমরা যেখানে যাচ্ছি সেখানে তো 7 জন পরী থাকে। তুমি কি 7 জনকে দেখেছো বা 7 জনের সাথে কথা বলেছ? আমার কথায় সালাম দাদু বললেন, না, শুধু বড় যে পরীটা আছে ওর সাথে কথা বলেছি। 7 জন পরীর কথা তো শুনতে হয় না। ওদের মধ্যে বড় যে পরীটা আছে সে যেটা বলবে বাকি 6 বোন ওটাই শুনবে, ওরা ওর কথাই মেনে চলবে। আমি বড় যে পরীটা আছে ওর সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি, ওরা এত সহজে আনোয়ারের পরিবারকে ছাড়বে না। পরীরা তো অনেক রকম কথা বলে, ভয় দেখায়, তাই বলে আমরা তো ভয় পেলে চলবে না। নিশাত দেখ, ওই যে বাড়িটা, ওটাই আনোয়ার নামের লোকটার বাড়ি। দাদুর কথায় সামনে তাকিয়ে দেখলাম ওনার বাড়ি যেখানে আমরা যাচ্ছি। তো আমরা একটু পরেই আনোয়ার নামের লোকটার বাড়িতে চলে গেলাম। আমাদের দেখে উনি বাইরে এসে আমারও সালাম দাদুকে বসতে দিলেন। ওনারা বসতে দেয়ায় আমরা বসলাম। বসে সালাম দাদু ওনাকে বললেন, আমি আপনাদের বাড়ি থেকে গেছি 2 দিন হলো, এই 2 দিনে কিছু কি ঘটেছে? সালাম দাদুর কথায় সেই লোকটা বললেন, না, বাস্তবে কিছু ঘটেনি। তবে রাতের বেলা স্বপ্নে সেই পরী আমাকে ও আমার স্ত্রীকে বলে, কবিরাজ নিয়ে এসে কোনো লাভ নেই, আমরা আমাদের কাজ করেই যাব। আর মাত্র কিছুদিন পর অমাবস্যা, সেই অমাবস্যা রাতে তোর যে ছেলেটা বেঁচে আছে ওকে নিয়ে যাব আর মেরে ফেলব। তোদের 3টা সন্তানকে মারতে পারলে আর ওদের রক্ত নিয়ে সাধনা করতে পারলেই আমরা হব মহাশক্তিশালী। এই কথা বলে সেই পরীটা চলে যায়। আনোয়ারের মুখে কথাটা শুনে সালাম দাদু বলেন, ওরা যা বলে বলুক, এত ভয় পাবেন না। এই বলে সালাম দাদু বলেন, আপনারা এখন একটু এখানে থাকুন, আমি পুকুর পাড় থেকে আসি। সালাম দাদুর কথায় আমি বললাম, দাদু আমি কি যাব? আমার কথায় দাদু বললেন, না, তুই এখানে থাক, আমি আসছি। এই বলে সালাম দাদু ঘরের পেছনে পুকুর পাড়ে চলে গেল। দাদু পুকুর পাড়ে যাবার পর পুকুরের মাঝখানে কিছুক্ষণ তাকিয়ে থেকে দাদু একটু মাটি নিলেন। দাদু মাটিটুকু নিয়ে সেখানে দোয়া পরে পুকুরের পানিতে ফেলে দিলেন। দাদু মাটিটা পানিতে ফেলার একটু পর অনুভব করলেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে কাউকে অনুভব করায় দাদু পেছনে তাকিয়ে দেখলেন ওনার পেছনে দাঁড়িয়ে আছে 7 জন পরী। দাদু পরীদের দিকে তাকাতেই সেই পরীদের মধ্যে বড় যে পরী শাহানুর, সে শাহানুর পরী বললেন, কবিরাজ তোর তো সাহস কম না, পুকুর পাড়ে এসে আমাদের ডিস্টার্ব করছিস। তোকে সেদিন বললাম না আমাদের মাঝে আর আসবি না, চলে যা এখান থেকে, আর কোনোদিন আসবি না এই বাড়িতে। আমরা সামনের অমাবস্যা রাতে এই আনোয়ারের ছেলেটা নিয়ে যাব। পরীর কথায় সালাম দাদু বললেন, কেন আনোয়ারের ছেলেকে নিয়ে যেতে হবে? কেন ওর 2টো ছেলেকে হত্যা করেছিস, এতে কি শান্তি হয়নি? তোদের একটা ভালো কথা বলি, তোরা আনোয়ারের পরিবারকে ছেড়ে চলে যা, এর বিনিময়ে ছাগল বা মোরগ এসব লাগলে বল, তাই দেয়া হবে। তখন সে পরী বলে, কবিরাজ আমাদের মোরগ বা ছাগল এসব কিছুই চাই না, আমাদের লাগবে মানুষের রক্ত। আমরা যা বলছি তাই করব। সামনে অমাবস্যা রাতে আনোয়ারের ছেলেটাকে নিয়ে যাব, তুই কিচ্ছু করতে পারলে করিস। পরীর কথা জবাবে সালাম দাদু বলল, আমি দেখব আমি থাকতে তোমরা ওকে কিভাবে নিয়ে যাও। দাদুর এমন কথায় শাহানুর পরী বলে, দেখ কবিরাজ, মরতে না চাইলে আমাদের কথা শোন, পালিয়ে যায় এখান থেকে। আমরা 7 বোন, আমাদের 7 রকম ক্ষমতা আছে, আমরা এক একজন এক এক রকম শক্তিশালী, আমাদের মাঝে আলাদা আলাদা গুণ আছে, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, যা চলে যায় এখান থেকে। কথাটা বলে বাতাসে মিশে যায় সেই পরীরা। পরীরা চলে যাওয়ায় সালাম দাদু আবার আমাদের কাছে আসলেন। সালাম দাদু এসে আনোয়ারকে বললেন, শুনুন, আজ থেকে 3 দিন পর অমাবস্যা রাত, এই 3 দিনের মধ্যে আপনাদের আশা করি কোনো সমস্যা হবে না। সমস্যা হবে 3 দিন পর রাতের বেলা, আপনি কোনো চিন্তা করবেন না। 3 দিন পর অমাবস্যা রাত হবার আগে দিনের বেলা আমি চলে আসবো আপনার বাড়িতে। আমি এখানে আসার পর যা করার দরকার হয় করব। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আমরা আজ বাড়িতে যাই। কথাটা বলে সালাম দাদু আমাকে বললেন, নিশাত চল। দাদুর কথায় আমিও দাদু চলে আসলাম বাড়িতে। আমি বাড়িতে আসায় আয়শা বললেন, ছোট কবিরাজ আজ কি হলো? সালাম দাদুকে ওই পরীদের কিছু করলো? আয়শার কথা আমি বললাম, না, আজকে কিছু করেনি। দাদু বলেছে 3 দিন পর অমাবস্যা, সেদিন ওই পরীদের মুখোমুখি হবেন, 3 দিন পর যেতে হবে। আমার কথা আয়শা বলল, ঠিক আছে, দেখি 3 দিন পর কি হয়। ছোট বড় কবিরাজ মিলে কি করে সেদিন ওই পরীদের। আয়শার কথা আমি বললাম, ঠিক আছে, দেখো সেদিন সালাম দাদু দেখিয়ে দেবে উনি কত বড় কবিরাজ। এই বলে আয়শা আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই ঘটনার পর কেটে গেল 3টা দিন। 3 দিন ওর আমি সকালে সালাম দাদু বাড়িতে যাওয়ায় সালাম দাদু বললেন, নিশাত চল, আজকে সকাল সকাল যেতে হবে আনোয়ারের বাড়িতে। আজকে রাত অমাবস্যার রাত, আজই পরীদের মুখোমুখি হবার পালা। সালাম দাদুর কথা আমি রাজি হয়ে সালাম দাদু আমাকে নিয়ে চলে গেলেন সেই আনোয়ারের বাড়িতে। সেখানে যাবার পর সালাম দাদু আনোয়ারকে বললেন, আজকে অমাবস্যার রাত, আমি আজকে ওই পরীদের মুখোমুখি হব,
আমি দেখতে চাই ওরা কতটা শক্তিশালী। এই বলে সালাম দাদু আনোয়ারকে বলেন, আমার কিছু জিনিস লাগবে, এগুলো সন্ধ্যা হবার আগে আমাকে এনে দিন। সালাম দাদুর কথা মতো সবকিছু এনে দেওয়া হলো সালাম দাদুকে। দাদুকে সবকিছু দেওয়ার পর দাদু ওগুলো রেডি করে রাখলেন। এভাবে সেখানে দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকাল হতে সালাম দাদু আনোয়ারা নামের লোকটাকে বললেন, শুনুন, কিছুক্ষণ পর আমি আপনার ছেলেটাকে নিয়ে একটা ঘরে থাকব। সন্ধ্যা থেকে রাতের নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকবে আপনার ছেলেটাকে নিয়ে। আপনার ছেলে আমার সাথে থাকলে ও 7 জন পরীকে নিয়ে যেতে পারবে না, আর আজকে রাতের বেলা ওকে নিতে না পারলে আর কখনোই নিয়ে যাবে না, কারণ আজকে পরীদের সাধনা নষ্ট হলে পরে আপনার ছেলেকে নিয়ে গিয়ে আর কোনো কাজ হবে না। সালাম দাদুর কথায় আনোয়ারা বললেন, ঠিক আছে কবিরাজ সাহেব, আপনি যা বলবেন তাই হবে। ওনার কথায় সালাম দাদু অপেক্ষা করতে লাগলেন। এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো। সন্ধ্যা হতেই সালাম দাদু আগে থেকে রেডি করা কিছুটা দুধ ও কয়েক গাছের ফুল ওগুলো হাতে নিয়ে দোয়া কালাম পরে ঘরের পেছনে সেই পুকুরে ফেলে দিলেন। দুধ ও ফুলগুলো পুকুরে ফেলে বাড়িতে এসে সালাম দাদু আমাকে বললেন, নিশাত, তুই আমার সাথে থাক। কথাটা বলে আমাকেও আনোয়ারের ছেলেকে নিয়ে একটা ঘরে ঢুকলেন। সেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে সালাম দাদু কি জানি পড়তে লাগলেন। এভাবে কাটতে লাগলো সময়। হতে লাগলো রাত গভীর। রাত কিছুটা গভীর হবার পর আমরা যে ঘরের ভিতরে ছিলাম সেই ঘরটা কেঁপে উঠল, আর মনে হতে লাগলো ঘরের বাইরে কেউ ঘোরাঘুরি করছে। বাইরে এমন ঘোরাঘুরির আওয়াজ পেয়ে সালাম দাদুর দিকে তাকালে উনি ইশারা দিয়ে বলেন, চুপ করে থাক, কথা বলিস না। দাদুর কথায় আমি চুপ করে রইলাম। আমার পাশে আনোয়ারাদের ছেলেটার বাসা। ওইদিকে তখন ঘরের বাইরে থেকে আওয়াজ হতে লাগলো। আওয়াজ হয়ে আর ঘরটা কেঁপে ওঠে। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। সবকিছু শান্ত হওয়ার পর ঘরের দরজার কাছে এসে আমার নাম ধরে ডাক দেয় আয়শা পরি। আয়শা আমার নাম ধরে ডাক দেয়। আমি অবাক হয়ে সালাম দাদুর দিকে তাকাই। তখন সালাম দাদু দরজার কাছে গিয়ে বলে, কে 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 তুমি? দাদুর কথা জবাবে দরজার ওপাশ থেকে আয়শা বলে, দাদু, আমি আয়শা পরি, আপনারা বাইরে আসুন। আমি 7 জন পরীকে মেরে ফেলেছি, আর কোনো ভয় নেই। আয়শার কথায় সালাম দাদু কিছুক্ষণ চুপ থেকে দরজা খোলে। দাদু দরজা খুলে বাইরে থেকে দেখেন আয়শা দাঁড়িয়ে আছে। ওইদিকে দরজা খোলায় আয়শা বলেন, দাদু, আপনাকে আর কষ্ট করে কিছু করতে হবে না। আমি সবগুলো পরীকে মেরে ফেলেছি। এখন ওরা পুকুর পাড়ে বিড়ালের রূপে পড়ে আছে। আমার সাথে আসুন, দেখাচ্ছি। আয়শার কথায় সালাম দাদু শুরুতে যেতে না চাইলেও পরে আয়শার সাথে পুকুর পাড়ে যেতে লাগলেন। দাদু পুকুর পাড়ে যাবার আগে আমাকে বললেন, নিশাত, তুই এখানে থাক। দাদুর কথায় আমি আনোয়ারের ছেলেকে নিয়ে ঘরে বসে আছি। ওইদিকে সালাম দাদু আয়শা পরীর সাথে পুকুর পাড়ে যাবার পর চারিদিকে তাকিয়ে সালাম দাদু বললেন, আয়শা, কোথায় ওরা? তুমি না বললে এখানে সবাই বিড়াল রূপে পড়ে আছে, কোথায় ওরা? সালাম দাদুর কথা আয়শা বলল, কবিরাজ, আমরা বলেছিলাম না আমাদের 7 জন পরীর এক একজন এক এক ক্ষমতা আছে। আমি আয়শা পরি না রে কবিরাজ, আমি মায়া জাদুতে পারদর্শী ওই 7 জন পরীর মধ্যে একজন। কবিরাজ, তুই আমার ধোকা ধরতে পারলি না। নিয়ে গেলাম তোর আনোয়ারের ছেলেটাকে। কথাটা বলে আয়শা পরীর রূপে থাকা ওই পরীটা তার রূপে আসে। এদিকে তখনই আমি ঘর থেকে চিৎকার করে সালাম দাদুকে ডাকতে থাকি। হঠাৎ করে আনোয়ারের ছেলের কি জানি হলো, হঠাৎ করে ও হাসতে লাগলো, আর আমি কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেল। আমি চিৎকার করে সালাম দাদুকে দৌড়ে আমার কাছে আসায় আমি দাদুকে বললাম, দাদু, ছেলেটা দৌড়ে বাইরে গেছে। ছেলেটার শরীরে মনে হয় পরী ভর করেছে। আমার কথায় সালাম দাদু বললেন, সর্বনাশ, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করতে হবে। এই বলে সালাম দাদু আনোয়ারকে ডাকতে লাগলেন আর বললেন, আপনার ছেলে ঘর থেকে দৌড়ে বাইরে গেছে, তাড়াতাড়ি লাইট বের করুন আর আশেপাশে সবাইকে ডাকুন। সবাই মিলে খুঁজতে হবে ওকে, তাড়াতাড়ি করুন। সালাম দাদুর কথায় আনোয়ার লাইট বের করে আশেপাশে সবাইকে ডাকলেন। সবাই আসায় আমরা খুঁজতে লাগলাম সেই ছেলেটাকে। এক একজন এক এক দিকে খুঁজছে। ঘরের পেছনে পুকুর, আশেপাশে জঙ্গল, কেউ বা গাছে, সবার মতো আমিও খুঁজছি। আমি খুঁজতে খুঁজতে হঠাৎ একটা গাছের ডালের পাতের ভিতরে দেখতে পাই পায়ের মতো কিছু একটা। আমি পায়ের মতো কিছু একটা দেখে ভালো করে দেখলে বুঝতে পারি গাছের ডালে বসে বসে সবাই আনোয়ারের ছেলেকে, আমরা যাকে খুঁজছি। আমি ছেলেটাকে দেখে চিৎকার করে সবাইকে ডাকতে যাব, এমন সময় আমার পাশে একজন পড়ি আর বলে, এই খবরদার চিৎকার করবি না, চলে যা এখান থেকে। এই ছেলেটা এখানে এই কথা বললে তোকে মেরে ফেলবো, চুপ কর। পরীর এমন কথা শুনে আমি ভয় না পেয়ে সালাম দাদুর নাম ধরে ডাক দিই। এদিকে ঠিক তখনই সে পরী আমার দিকে তেড়ে আসতে গেলে আমি আমার হাতে থাকা আংটিটা দিয়ে সেই পরীকে স্পর্শ করি। আমার হাতের আংটির বিষয়ে যারা জানেন না তাদের ছোট্ট করে বলি,
আমার বউ একদিন জিনের বাচ্চার উপকার করায় জিনের বাচ্চা খুশি হয়ে আয়শা পরীকেই আংটিটা উপহার দিয়েছেন। আয়শা আবার আমাকে দেয় আংটিটা। এই আংটির বিশেষ ক্ষমতা হলো এই আংটি দিয়ে কোনো জিন বা পরীকে স্পর্শ করলে সে তখন অবশ হয়ে যায়, পাথরের মতো দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করতে পারে না। আবার তাকে আংটি দিয়ে দ্বিতীয়বার স্পর্শ করলে সে আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায়। তবে আংটিটা দিয়ে একবার অবশ করা যায় একজনকে দুইবার অবশ করা যায় না। যাই হোক, আমার হাতের আংটির বিষয়ে জানতে পেরেছেন নিশ্চয়ই। সেই পরী আমার দিকে তেড়ে আসলে আমি আংটিটা দিয়ে ওকে স্পর্শ করি, আর পরীটা অবশ্যই নড়াচড়া করতে পারে না। এইদিকে এই দৃশ্য দেখে আরেকটা পরী রেগে আমার দিকে এগিয়ে আসলে আমি ওকেও আমার হাতের আংটি দিয়ে স্পর্শ করি আর অবশ্যই যাই। এদিকে তখন সালাম দাদু দৌড়ে আমার কাছে আসে। সালাম দাদু এসে পরীদের এই অবস্থা দেখে আর দেরি না করে সাথে সাথে ওদের দুজনকে বোতলবন্দি করে ফেলল। এদিকে বাকিরাও আমার ডাকে সেখানে আসায় আমি বলি যে ছেলেটা পাতার আড়ালে গাছের ডালে বসে আছে, ওকে ধরে নিচে নামান। আমার কথা শুনে কয়েকজন গাছ থেকে ছেলেটাকে ধরে নিচে নামালেন। এরপর সালাম দাদু আবারও ছেলেটাকে নিয়ে ঘরের ভেতরে গেলেন। ঘরের ভেতরে গিয়ে বাইরে থাকা সবাইকে বললেন, আপনারা তাড়াতাড়ি বাড়িতে চলে যান, এখানে থাকলে বিপদ হতে পারে। সালাম দাদুর কথায় সবাই চলে যাবার পর দাদু, আমি ও আনোয়ারদের ছেলেটা সেই ঘরের মধ্যে বসে রইলাম। এভাবে আরও কিছুক্ষণ বসে থাকার পর আবারও ঘরের বাইরে আওয়াজ পেতে লাগলাম। এবার মনে হলো ঘরের বাইরে বিশাল আকারের ভয়ানক কোনো প্রাণী হাঁটছে। এরকম অবস্থায় সালাম দাদু আমাকে বললেন, নিশাত, আমি এখন ঘরের বাইরে যাব। আমি বাইরে বের হলে দুই দরজা লাগিয়ে এই ছেলেটা হাত ধরে বসে থাকবে, কেমন? আমি না বলা পর্যন্ত দরজা খুলবি না। কথাটা বলে দুজন পরীকে বন্দি করা বোতলটা হাতে নিয়ে সালাম দাদু ঘরের বাইরে বের হন। সালাম দাদু ঘরের বাইরে বের হওয়ার পর বাকি 5 জন পরী এসে সালাম দাদুকে ঘিরে ধরে আর দাদুর চারিদিকে ঘুরতে থাকে। ওই ভয়ানক দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে রেগে কটমট করতে থাকে। এটা দেখে সালাম দাদু বলেন, আমাকে ভয় দেখে কোনো লাভ নেই। তোরা যত বড় শক্তিশালী পরী হোস না কেন, আমার কিচ্ছু করতে পারবি না, এটা আমি ভালো করে জানি। আমাকে কিছু করলে তোদের 2 বোন মারা যাবে। তোদের 2 বোনের মতো তোরাও বন্দী হতে চাস নাকি? দাদুর কথায় সে পরীরা বলে, কবিরাজ, আমাদের 2 বোনকে বন্দী করেছিস কেন? তোর সাহস তো কম না, ছেড়ে দে ওদেরকে। তখন সালাম দাদু বলেন, ছেড়ে দেব, আগে আমার কাজ হয়ে যাক। আমাকে আগে কথা দিতে হবে এই আনোয়ারের পরিবারের কারোর কিছু করবি না। ওদের পরিবারের আর কারোর কোনো ক্ষতি করা তো দূরের কথা, এই জায়গায় আর থাকবি না, চলে যাবি অনেক দূরে। তোরা যদি এই কথাটা আমাকে দিতে পারিস তাহলে তোদের বোন দুজনকে ছেড়ে দেব। সালাম দাদুর কথায় পরীরা অনেক হুমকি ধামকি দিতে থাকে সালাম দাদুকে, কিন্তু এতে কোনো লাভ হয় না। শেষমেশ কোনো উপায় না পেয়ে পরীরা বলে, ঠিক আছে কবিরাজ, আমরা তোর কথায় রাজি, আমাদের বোনেদের মুক্ত করে দে। আমরা আনোয়ারের পরিবারের কিচ্ছু করব না, এখান থেকে দূরে চলে যাব। পরীদের কথায় সালাম দাদু বলেন, ঠিক আছে, অপেক্ষা কর, আগে তোদের সাধনার টাইম পার হয়ে যাক। তোদের সাধনার টাইম পার হবার আগে তোদের বোনদের ছাড়লে তোরা আনোয়ারের ছেলের কোনো অঘটন ঘটাবি। আমি তো জানি তোরা কেমন। এই বলে সালাম দাদু অপেক্ষা করতে থাকে। সালাম দাদু বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যখন পরীদের সাধনার টাইম পার হয়ে যায়, তখন সালাম দাদু ওই 2 জন পরীকে মুক্ত করে দিয়ে বলেন, যা, চলে যা এখান থেকে, আমি আমার কথা রাখলাম, তোরা তোদের কথা রাখ। সালাম দাদুর কথায় সেই 7 জন পরী বলেন, কবিরাজ, আমাদের সাধনা নষ্ট করলি তাই না? আমরা এই পরিবার ছেড়ে দূরে চলে যাব ঠিকই, কিন্তু তোকে ছাড়ব না। দেখা হবে তোর সাথে, আবারও দেখা হবে, সেদিনের জন্য প্রস্তুত থাকিস। কথাটা বলে সে 7 জন পরী চলে গেলেন। ওরা চলে যাবার পর সালাম দাদু আমাকে সহ সবাইকে ডাক দিয়ে বের করলেন। সালাম দাদুর ডাকে সবাই বাইরে বের হওয়ার সময় সালাম দাদু আনোয়ারকে বললেন, আল্লাহর রহমতে সেই পরীরা সবাই চলে গেছে। ওরা আর আপনাদের পরিবারের কোনো ক্ষতি করবে না। আপনারা ঘরের পেছনের পুকুরটা মাটিতে ভরাট করবেন। সালাম আরও বলেন, আপনার ছেলেটাকে আমি কিছু দোয়া কালাম করে দিচ্ছি, এগুলো রাত করে পড়ে শরীরে ফু দিয়ে ঘুমাতে বলবেন, আর আপনিও নামাজ পড়বেন। সালাম দাদুর কথায় আনোয়ার নামের লোকটার চোখে পানি চলে আসে। উনি সালাম দাদুর হাত ধরে বলেন, আপনি আমার অনেক উপকার করলেন কবিরাজ সাহেব, আপনার জন্য মন থেকে দোয়া থাকবে সবসময়। কথাটা বলে সেই লোকটা সালাম দাদুকে বেশ কিছু টাকা দেন। এত টাকা দেখে সালাম দাদু বলেন, আমি এত টাকা নিতে পারবো না, আমাকে অল্প কিছু টাকা দেন, আর বাকি টাকা কোনো এতিমখানা বা মাদ্রাসায় দান করে দিয়েন। কথাটা বলে সালাম দাদু আমি সেই গভীর রাতেই বাড়ির দিকে হাঁটতে লাগলাম। নিশিরাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আমিও সালাম দাদু হাঁটছি, এমন সময় পেছনে কিছু একটা আওয়াজ পেলাম। পেছনে আওয়াজ পেয়ে আমিও সালাম দাদু ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলাম আয়শা পরী দাঁড়িয়ে আছে। আমাদের দেখে আয়শা হেসে বললেন, কি ভয় পেয়েছ নাকি? আয়শার কথায় সালাম দাদু বললেন,
তুমি আয়শা পরি নাকি ওই পরিদের মধ্যে একজন? সালাম দাদুর কথা আয়শা বললেন, কবিরাজ বলে কি, হে বুড়ো, আমি তোমাদের নাতি বউ আয়শা পরি। কথাটা বলে আয়শার হাতে চুড়িটা দেখালেন আমাদের। তখন সালাম দাদু হেসে বললেন, আয়শা তুমি কি করবো বলো, ওই পরীরা তখন তোমার রূপ নিয়ে এসে বোকা বানিয়েছিল আমাকে। ওরা এমন মায়াজাল সৃষ্টি করেছে যে আমি কবিরাজ হয়ে বুঝতে পারিনি। সালাম দাদুর কথা আয়শা আমাদের পাশে হাঁটতে হাঁটতে বললেন, তা দাদু, পরীদের বন্দি না করে ছেড়ে দিলেন যে? ওরা তখন আপনার ও নিশাদের পেছনে লাগতে আসুক না। একবার ভালো হবার জন্য ছেড়ে দিয়েছে, আরেকবার এই সুযোগ দিব না। এরপর আমারও নিশাদের কাছে ওই পরীরা আসলে আর ছেড়ে কথা বলবো না, সোজা বন্দি করে ফেলবো সবাইকে। সালাম দাদুর কথা শুনে আয়শা বললেন, আপনার তো অনেক সাহস দাদু। 7 জন পরীকে দেখলে এমনিতে যে কোনো কবিরাজ পালিয়ে যায়, আর আপনি ওখানে গিয়ে 100 বছর ধরে সেখানে থাকা পরীদের তাড়িয়ে দিলেন। আয়শা কথা জবাবে সালাম দাদু বললেন, আল্লাহর উপর ভরসা রেখে সাহস নিয়ে কাজ করলে সেটার ফল পাওয়া যায়। আয়শা, তোমাকে আজ একটা কথা বলি। আমি এমন কিছু আমল ও নিয়ম জানা আছে যেটা দিয়ে আমি অনেক বড়, অনেক শক্তিশালী জিন পরীদের বন্দি করতে পারি, তাদের বন্দি করতে পারি। আমি যখন যুবক তখন বাবার কাছ থেকে আমার কবিরাজি শেখার পেছনে অনেক বড় কাহিনী আছে। শুরুতে অনেক জিনের মুখোমুখি হয়েছে আমিও আমার বাবা কখনো কারোর ক্ষতি করিনি। মানুষ তো দূরের কথা, অনেক ভালো জিনের উপকার করেছে আমিও আমার বাবা অনেক জিনের উপকার করেছিল। তেমনই একজন জিন হলেন বড় বাবা জিন। আমার বাবা বড় বাবা জিনের উপকার করার পর থেকে বাবার সাথে বড় বাবা জিনের বন্ধুত্ব হয়। তারপর থেকে বড় বাবা জিন বাবার কাছে আসতো, বাবাকে সাহায্য করত। এরপর বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর বড় বাবা জিন আমার কাছে আসে। বড় বাবা জিনকে আমার বাবা কিভাবে উপকার করলো সে গল্পটা একদিন সময় করে বলবো তোমাদের। এখন তো অনেক রাত, আমার বাড়িতে চলে আসছি। আমি বাড়িতে যাই, তোমরাও বাড়িতে যাও। নিশাদ বাড়িতে যা, কালকে দেখা হবে। সালাম দাদুর কথায় ওনাকে বিদায় নিয়ে আয়শা আর আমি বাড়ির দিকে যেতে লাগলাম। বাড়ির দিকে যাওয়ার সময় আয়শাকে বললাম, জানো আয়শা, আজকে আংটির জন্য বেঁচে গেছি। ওই 7 জন পরীর মধ্যে 2 জন পরী আমাকে মারতে আসছিল। তখন আমি বুদ্ধি করেই আংটি দিয়ে ওদের স্পর্শ করি। ওদের স্পর্শ করায় ওরা অবশ হয়ে যায়। আমার কথা আয়শা বললেন, বা ছোট কবিরাজ, বা ভালোই তো পারো। দেখলা তোমার হাতের আংটির ক্ষমতা, এটা সবসময় কাছে রাখবে, কখনো খুলে ফেলো না যেন। আয়শার কথা আমিও আয়শা চলে গেলাম বাড়িতে গিয়ে দেখলাম মা আমার ঘরে খাবার রেখে গেছে। মা খাবার রেখে যাও, আমিও আয়শা খাবার খেয়ে শুয়ে পড়লাম। রাত আর বেশি নেই, আমি শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে মা ডাকে আর বলে, নিশাদ এই উঠ, 10টা বাজে, আর কত ঘুমাবি? রাত জেগে কোথায় না কোথায় থাকিস, সালাম চাচার সাথে আর দিনের বেলা ঘুমাস তাই না? উঠে খাবার খেয়ে নে। মায়ের কথায় বিছানা থেকে উঠে বললাম, কই, আমি তো রাত জাগিনি, কালকে রাত 10টার পর তো আসছিলাম বাড়িতে। আমার কথায় মা বলল, মায়ের খাবি? কাল রাত 2টার সময় আমি তোর ঘরে এসে দেখেছি তুই নেই। মিথ্যা কথা না বলে এখন যা, উঠে হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথার কথা না বাড়িয়ে খাবার খেয়ে ঘরে আসলাম। ঘরে এসে দুপুর পর্যন্ত আয়শার সাথে গল্প করে কাটিয়ে দিলাম। আয়শার সাথে গল্প শেষে দুপুরে চলে গেলাম দোকানে যাবার পর বাবাকে বাড়িতে পাঠিয়ে দিলাম আর বললাম, বাবা আজকের এসো না, আমি দোকান করে রাতে বাড়ি ফিরব। আমার কথায় বাবা বাড়িতে যাওয়ায় আমি দোকান করতে লাগলাম। এভাবে কেটে গেল সময় কেটে গিয়ে রাত হয়, আমি দোকান বন্ধ করে বাড়ির দিকে আসতে লাগলাম। আমি বাড়ির দিকে আসার সময় একটা ফাঁকা জায়গায় এসেছি। এমন সময় সালাম দাদু এসে আমার কাছে। সালাম দাদুকে দেখে আমি বলি, আরে দাদু কোথায় যাচ্ছ এত রাতে? আমার কথায় দাদু বললেন, এই তো সামনে একজন মহিলাকে জিনে ধরেছে, সে জিন ছাড়াতে যাচ্ছি, তুই যাবি আমার সাথে? দাদুর কথা আমি বললাম, তোমার যে কতক্ষণ লাগে, দেরি হতে পারে, বাদ দাও, তুমি যাও, আমি বাড়িতে যাই। আমার কথায় সালাম দাদু বললেন, আরে বেশি সময় লাগবে না, আয় আমার সাথে আয়, আমি বাড়ি ফেরার সময় তোকে রেখে যাবো বাড়িতে, চিন্তা করিস না। সালাম দাদুর কথাও জোরে জোরিতে আমি বললাম, ঠিক আছে চলো। এই বলে সালাম দাদু আমাকে নিয়ে হাঁটতে লাগলো। আমিও সালাম দাদু হাঁটতে হাঁটতে একদিকে যাচ্ছি। তখন আমি এদিক সেদিক তাকিয়ে বললাম, দাদু তুমি কোথায় যাচ্ছ? আমার জানার মতে সামনে তো কোনো বাড়ি নেই, সামনে তো নদী। আমার এমন কথা শুনে সালাম দাদু বললেন, কি বলিস, সামনে একটা বাড়ি আছে, আই দেখতে পাবি। এই বলে সালাম দাদু আমার হাত ধরে একটু সামনে যেতে আমার পেছন থেকে আয়শা পরে বলে উঠল, দাঁড়াও নিশাদ, সামনে যেও না। আয়শার কথা ওর দিকে তাকাতেই এদিকে মুহূর্তে সালাম দাদু তার রূপ পরিবর্তন করে সেই পরিরূপ নিলেন আর বললেন, আজ বেঁচে গেলি। কথাটা বলে সেই পরি দ্রুত চলে গেলেন। পরি চলে যাওয়া আয়শা এসে আমাকে ধরলেন, কারণ আমি নদীর একদম কিনারায় দাঁড়িয়েছিলাম। আমি ভাবতেই পারছি না সালাম দাদুর রূপে পরি আমাকে ধোকা দিবে। আমি তো ভাবছি সত্যি সালাম দাদু হবে। আয়শা আমাকে ধরে নদীর কিনারা থেকে নিয়ে বাড়ির দিকে আসতে লাগলেন।
আর বলতে লাগলেন, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি। ওদের সাহস হয় কিভাবে তোমাকে হত্যা করার প্ল্যান করার? খুব তাড়াতাড়ি বিচার হবে ওই পরীদের। কথাটা বলে আয়েশা আমাকে নিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর হাত মুখ ধুয়ে সবাই মিলে খাবার খেলাম। খাবার শেষে ঘরে গিয়ে শুয়ে আয়েশাকে বললাম, আচ্ছা আয়েশা, আমার সাথে ওই পরীটা এমন করলো নাকি সালাম দাদুর সাথে করেছে? আমার কথা জবাবে আয়েশা বললেন, সালাম দাদুর সাথে করেছে এমনটা। তোমরা ওই পরীদের থাকার জায়গা থেকে তাড়িয়ে দিয়েছ, ওদের সাধনা নষ্ট করেছ, তাই ওরা তোমাদের পিছু নিয়েছে। আয়েশা কথা ওকে বললাম, হতে পারে, কালকে সালাম দাদুর বাড়িতে যাব, তুমি আমার সাথে যেহেতু। আমার কথা এসে রাজি হয়। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন কথা মতো আমিও আয়েশা সালাম দাদুর বাড়ির দিকে যেতে লাগলাম। আমিও আয়েশা সালাম দাদুর বাড়ির কাছে যেতে দেখলাম সালাম দাদু এগিয়ে আসছে আমাদের দিকে। আমাদের দেখে সালাম দাদু বললেন, আরে নিশাত, তোমরা কি আমার বাড়িতে আসতেছো নাকি? দাদুর কথা জবাবে আমি বললাম, হ্যাঁ দাদু, তোমার কাছে আসলাম। গতকাল রাতে আমার সাথে একটা অবাক করা ঘটনা ঘটেছে। ওই পরীদের মধ্যে একজন আমাকে তোমার রূপ নিয়ে নদীর পাড়ে নিয়ে গিয়েছিল। আমার কথা সালাম দাদু বলল, আর বলিস না, ওই পরীরা আমার পেছনেও লেগেছে। গতকাল রাতে আমার সাথে অবাক করা কিছু ঘটনা ঘটছে, তাই তো আমি তোর বাড়ির দিকে যাচ্ছিলাম। সালাম দাদুর কথা আমি বললাম, তাহলে এখন কি করবো দাদু? কিভাবে বুঝবো ওই পরীরা কারো রূপ নিয়ে আমাদের সামনে আসছে কিনা? আমার কথায় সালাম দাদু বললেন, কোনো উপায় নাই রে, আমাদের সবাইকে মরতে হবে ওই পরীদের হাতে। সালাম দাদুর কথায় আমি অবাক হয়ে বললাম, কি বলে এগুলা? এদিকে ঠিক তখনই আমাকে আয়েশা পরীকে অবাক করে দিয়ে আমাদের সামনে বাড়ি থেকে বেরিয়ে আসলেন সালাম দাদু। বাড়ি থেকে সালাম দাদু বেরিয়ে আসলেন, তাহলে আমাদের সাথে কথা বলছে কে? বাড়ি থেকে সালাম দাদু বের হওয়ায় আমাদের সামনে থাকা সালাম দাদু একটা হাসি দিয়ে পরিরূপ নিয়ে মিলিয়ে গেলেন বাতাসে। এই দৃশ্য দেখার পর আমি তো আকাশ থেকে পড়লাম। এতক্ষণ তাহলে সালাম দাদুর রূপ পেয়ে পরীর সাথে কথা বললাম আমরা। আমার মতো আয়েশা অবাক, দিনের বেলা সেই পরীটা এটা কেমন মায়াজাল সৃষ্টি করলো। এদিকে বাড়ি থেকে বেরিয়ে সালাম দাদু আমাকেও আয়েশাকে দেখে আমাদের কাছে এসে বললেন, নিশাত, তোমরা এখানে কি করো? আসল সালাম দাদুর কথাই দাদুকে বললাম, দাদু, মাথা ঘুরতেছে, বাড়িতে চলো, আমাদের সাথে কি ঘটছে এসব। কথাটা বলে সালাম দাদুকে নিয়ে চলে গেলাম ওনার বাড়িতে। দাদুর বাড়িতে গিয়ে বসে রইলাম। এই দেখে সালাম দাদু বললেন, নিশাত, কি হচ্ছে বল? দাদুর কথায় আমি মন খারাপ করে বললাম, কি আর হবে, আমি এখন বুঝতেই পারি না কোনটা তুমি কোনটা আয়েশা পরী। সে পরীরা সবার রূপ নিয়ে এসে আমার সাথে কথা বলে। কালকে রাতে তোমার রূপ নিয়ে আমাকে নদীর পাড়ি নিয়ে গিয়েছিল হত্যা করতে। ভাগ্য ভালো আয়েশা সময় মতো চলে এসেছে এখানে, নইলে কালকে ওই পরীদের হাতে মারা যেতাম। আমার কথায় সালাম দাদু বললেন, আরে এইরকম ঘটনা তো আমার সাথে ঘটছে। গত রাতে তোর রূপ নিয়ে পরী আমাকে বাইরে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ আমার সন্দেহ হয়। আমার সন্দেহ হওয়ায় আমি জিজ্ঞাসা করি, কে তুমি, সত্য করে বলো। আমার কথায় তোর রূপে থাকা পরী তার আসল রূপে আসে, আর আমি কিছু বুঝোটার আগে আমাকে একটা থাপ্পড় দিয়ে চলে যাই। সালাম দাদুর কথা আমি বললাম, দাদু, এর কি কোনো ব্যবস্থা নেই? আমরা যেন বুঝতে পারি ওই পরীরা আমাদের সামনে অন্য রূপ কারো রূপে আছে। আমার কথা জবাবে সালাম দাদু বললেন, উপায় নিশ্চয়ই আছে। আচ্ছা, আমি বড় বাবা জিনকে স্মরণ ডাক দিয়ে জিজ্ঞাসা করি, একটু অপেক্ষা করো। কথাটা বলে সালাম দাদু বড় বাবা জিনকে স্মরণ করলেন। দাদুর ডাকে বড় বাবা জিন আসলে দাদু ওনাকে সালাম দিয়ে বললেন, কেমন আছেন বড় বাবা? দাদু সালামের উত্তর দিয়ে বড় বাবা জিন বললেন, আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কেমন আছো সালাম? আয়েশা পরী কেমন আছো? বড় বাবার কথায় সালাম দাদু আয়েশা ভালো আছি বলে উত্তর দিলেন। এদিকে তখন বড় বাবা সালাম দাদুকে জিজ্ঞাসা করলেন, এই দিনের বেলা আমাকে স্মরণ করলে কেন? কোনো সমস্যা কি? তখন সালাম দাদু সব ঘটনা খুলে বললেন। সালাম দাদু বললেন, ওই 7 জন পরী আমাদের রূপের সামনে আসে। এর কি কোনো উপায় নেই যার ফলে আমরা বুঝতে পারবো ওরা সেই পরী? সালাম দাদুর কথায় বড় বাবা জিন একটু চুপ থেকে বলল, উপায় আছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসছি। কথাটা বলে বড় বাবা জিন চলে যায়। আর কিছুক্ষণ পর আবারও ফিরে আসে। বড় বাবা জিন এসে একটা সাদা রঙের ফুল সালাম দাদুকে দিয়ে বললেন, সালাম, এই ফুলটা নাও। এই ফুলটা জমজমের পানিতে ভিজিয়ে সামনে থাকা কারোর শরীরে ছিটিয়ে দিলে বোঝা যাবে সে আসলে কেউ কিনা। আসল পরী যদি তোমার সামনে থাকে কারো রূপ নিয়ে, তাহলে ফুলের পানি ও শরীরে ছিটিয়ে দিলে ও আসল রূপে আসবে। আমি ওই 7 জন পরীর বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারলাম ওরা সাধক প্রকৃতির পরী। ওদের 7 জনের 7 রকম ক্ষমতা আছে। কেউ কালো জাদুতে পারদর্শী, কেউ বা মায়াজাল, কেউ বা দ্রুত চলতে পারে, কেউ বা বেশি শক্তিশালী। এরকম ওরা খুব চালাক, তোমাদের পিছু এত সহজে ছাড়বে না। কিন্তু আয়েশা পরীর কাছে ওরা কিচ্ছু না। ওই 7 জন পরীরা হয়তো আয়েশা পরীর বিষয় জানে না। ওরা কার সাথে খেলতে আসছে তা জানা থাকলে এতদিনে পালিয়ে যেত। তো যাই হোক, তোমরা সাবধানে থেকো। আর সালাম,
আমাকে কোনো প্রয়োজন হলে ডাক দিও, কেমন? এই বলে বড় বাবা জিন চলে যায়। বড় বাবা চলে যাওয়ার পর সালাম দাদু বলে, উপায় তো একটা পেলাম, এখন এই পরীরা অন্য কারো রূপে আমাদের সামনে আসতে পারবে না। সালাম দাদুর কথা আয়েশা বললেন, দাদু, এখন থেকে আপনাকে ডিস্টার্ব করতে আসলে ওই পরীদের ছেড়ে দিবেন না, সোজা বন্দি করে ফেলবেন, বন্দি করে আমাকে স্মরণ করবেন, বাকিটা আমি দেখব। আয়েশার কথায় সালাম দাদু রাজি হলেন। তখন আমি বললাম, দাদু তাহলে থাকো, আমরা বাড়িতে যাই, দুপুর হয়ে আসছে, আমাকে বাজারে দোকানে যেতে হবে। আমার কথায় সালাম দাদু বললেন, দাঁড়া, কিছু খেয়ে যা। এই বলে দাদা দাদিকে বললেন খাবার নিয়ে আসতে। সালাম দাদুর কথায় দাদি খাবার নিয়ে আসলেন। দাদি খাবার নিয়ে আমাদের দেয়ায় আমরা সেটা তো খেতে পারছি না, উল্টো খাবারটা দেখে বমি আসছে, কারণ খাবারটা ছিল পচা নষ্ট একটা খাবার। এরকম খাবার দেখে সালাম দাদুর সন্দেহ হয়, আর সালাম দাদুর সাথে সাথে বড় বাবা জিনের দেয়া ওই ফুলটার পানি দাদির শরীরে ছিটিয়ে দেয়। দাদির শরীরে ওই ফুলের পানি ছিটিয়ে দেওয়ার সাথে সাথে দাদা একটা পরীর রূপে রূপান্তরিত হয়। দেখছেন কি অবস্থা? দাদির রূপে এতক্ষণ পরী ছিল, সে পরী তার আসল রূপে ফিরে আসার পর পালাতে গেলে মুহূর্তে আয়েশা পরী ওকে ধরে ফেলে। আয়েশা পরী ওকে ধরায় ওই পরীটা হাসতে হাসতে বলে, আয়েশা পরী, ছাড় আমাকে, তুই কি ভেবেছিস তোর কথা জানার পর আমরা পালাবো না? আমরা কোনো শক্তিকে ভয় পাই না। তোর স্বামীও এই কবিরাজের জন্য আমাদের সব সাধনা নষ্ট হয়েছে, আমরা আমাদের থাকার জায়গা, আমাদের বাসস্থান হারিয়েছি, আমরা তো এদের ছাড়বো না, এক এক করে সবাইকে মারব। এই বলে বিকট শব্দ করে হাসতে থাকে সেই পরী। পরীর এমন হাসি দেখে আয়েশা পরী বলেন, শেষবারের মতো হেসে নে, কারণ এরপর থেকে আর হাসতে পারবি না, কারণ তোকে এখানেই শেষ করব। আয়েশার এমন কথায় সেই পরী হাসি থামিয়ে বলে, এই আয়েশা, আমাকে হুমকি দিচ্ছিস? আমাকে মেরে ফেললে আমার বাকি 6 বোন তোকে ছেড়ে দিবে ভাবছিস? না, তোকে ছাড়বে না ওরা। পরীর কথায় আয়েশা বললেন, আমার চিন্তা বাদ দিয়ে নিজের চিন্তা কর। কথাটা বলে পরীকে মুহূর্তের মধ্যে সেখানে মেরে ফেললেন আয়েশা পরী। ওকে মেরে ফেলার পর সালাম দাদু বললেন, আয়েশা ওকে মেরে ফেললা, এখন তোর বাকি 6 বোন আমাদের উপরে আরো ক্ষিপ্ত হবে। সালাম দাদুর কথা আয়েশা বললেন, দাদু আপনি কোনো ভয় পাবেন না, ওরা কারা মোকাবেলা করতে আসছে ওদের কি জানা নেই। আপনি আপনারও দাদির শরীর সবসময় বন্ধ রাখবেন, আর চিন্তা করবেন না, ওরা বেশি কিছু করতে আসলে বন্দি করে ফেলবেন। আমরা এখন আসি, কেমন? কথাটা বলে আমিও আয়েশা চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আয়েশাকে বললাম, আয়েশা আমি গোসল করে আছি, তুমি খাবার দাও, কেমন? আমার কথা মতো আয়েশা তাই করলেন। আমি গোসল করে এসে মা আমিও আয়েশা খাবার খেয়ে নিলাম। খাবার শেষে আয়েশাকে বললাম, আয়েশা আমি বাজারে দোকানে যাই, বাজারে গিয়ে বাবাকে বাড়িতে পাঠাতে হবে, উনি এসে খাবার খাবে। আমার কথা আয়েশা বললেন, নিশাত একটা কথা, আজকে বাবাকে বাড়িতে পাঠাও না, তুমি খাবার নিয়ে যাও বাবার জন্য। বাবার দোকানে খাবার খেলে তুমিও বাবা একসাথে দোকান করবে, একসাথে দোকান শেষে সন্ধ্যা হবার আগে বাড়িতে আসবে। কি বললাম মনে থাকবে? সন্ধ্যা হবার আগে বাবাও তুমি বাড়িতে আসবে। আয়েশার কথা মতো আমি সেটাই করলাম। বাবার জন্য খাবার নিয়ে চলে গেলাম দোকানে। সেখানে গিয়ে বাবাকে খাবার খেতে দিয়ে আমি দোকানে বসলাম। দোকান বসায় বিকাল পর্যন্ত দোকান করে সন্ধ্যার আগে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসে সেই রাতের ঘটনা। আমিও আয়েশা রাতের খাবার শেষ করে ঘরে বসে গল্প করছি। আমি আয়েশাকে বলছি, আয়েশা আমার ভয় হয়, ওই পরীরা আমাদের কিছু করবে না তো? আমার কথা আয়েশা বললেন, ভয় পেও না, আল্লাহর রহমতে ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আয়েশার এমন কথায় আমি কিছু বলতে যাবো, তখনই আয়েশা বললেন, নিশাত ঘর থেকে বের হবে না, আমি আসছি। এই বলে আয়েশা দ্রুত চলে গেলেন সালাম দাদুর বাড়িতে, সালাম দাদুর ঘরে। আয়েশা পরী ওখানে যাওয়ায় সালাম দাদু বললেন, কি তুমি তুমি কি আসল আয়েশা পরী নাকি ওই পরীদের মধ্যে একজন? তখন আয়েশা ওর হাতের চুড়ি দেখে বলল, দাদু আমি আয়েশা পরী। তখন সালাম দাদু বললেন, দেখো কি অবস্থা, আমাদের বাড়িতে একের পর এক ঢিল ছুটছে, শুধু তাই না ভয়ঙ্কর প্রাণীর আওয়াজ করছে, আর দরজা ধামধাম করে কেউ আঘাত করছে। ওদের এমন কাণ্ডে আমি ভয় না পেলেও তোমার দাদি ভয় পাচ্ছে। সালাম দাদুর কথা আয়েশা বললেন, দাদু আপনি দোয়া পরে নিজেরও দাদির শরীরটা বন্ধ করুন তো আগে। তখন দাদু বললেন, করছি, শরীর বন্ধ করা আছে। তখন আয়েশা পরী বললেন, এখন দরজা খুলুন। দরজা খুলে বাইরে বের হন দাদিকে নিয়ে। আয়েশার কথায় সালাম দাদু দাদির হাত ধরে দরজা খুলে বাইরে আসলেন, সাথে আয়েশা পরী। সালাম দাদু দাদি ও আয়েশা পরী বাইরে আসায় 3 জন পরী এসে ঘিরে ধরলেন ওদের। তখন আয়েশা পরী সেই 3 জন পরীর উদ্দেশ্যে বললেন, নে কি করতে পারবি কর, বাড়িতে ঢিল ছুড়লি দরজা ভেঙে নাকি ভেতরে যেতে চাইছিলি, দরজা ভাঙতে হবে না, ওরা তোদের সামনে আসছে, তোদের কত বড় ক্ষমতা আছে, কর কি করবি। আয়েশার কথায় পরীরা বলে, আয়েশা পরী তুই আমাদের একজনকে হত্যা করেছিস, তোকে তো আমরা ছাড়বো না, তোর বিচার পরে হবে, আগে এদের ব্যবস্থা তো করি। তখন আয়েশা পরী বললেন, হ্যাঁ
তো কর না, দেখি কি করতে পারিস। আচ্ছা কিছু করো তো, দূরের কথা সালাম দাদু বা দাদিকে স্পর্শ করে দেখা, একবার স্পর্শ করে দেখা কত বড় সাহস। আয়শা কথাই পরীরা বললেন, আয়শা পরী, আমাদের এত ছোট খেলোয়াড় ভাবিস না, আমরা এখন 3 জন পড়ি। আর 3 জন কোথায় জানিস? তোর বাড়িতে, তোর শ্বশুর বাড়িতে তোর স্বামীও শ্বশুর শাশুড়ির কাছে গেছে। এই বলে পরীরা হাসতে হাসতে বলল, ধোকা, তোকে আবারও ধোকা দিলাম। আমরা এখানে তোকে নিয়ে সময় কাটালাম, আর ওদিকে আমরা বাকি 3 বোন আমার তোর স্বামীর অবস্থা খারাপ করছে, কে জানি বেচারা বেঁচে আছে কিনা। ওই পরীদের কথা আয়শা বললেন, এই আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ির যদি কিছু হয় তোদের কাউকে ছাড়বো না। পরীদের কথায় সালাম দাদু বললেন, আয়শা তুমি বাড়িতে যাও, ওদেরকে বাঁচাও, আমি এদেরকে দেখছি, যাও তুমি। সালাম দাদুর কথা আয়শা কয়েক সেকেন্ডের মধ্যে সেই 3 জন পরীকে আঘাত করে একটা দুর্বল করে দিলেন, যেন সালাম দাদু সহজে ওদের বন্দি করতে পারে। আয়শা ওদের আঘাত করার পর দ্রুত চলে আসে বাড়িতে। বাড়িতে এসে দেখে আমি জ্ঞান হারিয়ে পড়ে আছি বাড়ির বাইরে। আমার পাশে মা বাবা কান্না করছে। আমাকে এরকম দেখে আয়শা বলেন, মা নিশাদের এরকম অবস্থা হলো কি করে? তখন মা বলল, কিছুক্ষণ আগে আমরাও নিশাদ ঘরেই ছিলাম, তখন নিশাদ ওর ঘর থেকে আমাকে ডেকে দিয়ে বলে, মা তুমিও বাবা এখন বাইরে বের হবে না কেমন? নিশাদের কথা আমি বললাম, কিন্তু তুই না তোর বাবাকে একটু আগে বাইরে থেকে ডাক দিলি, তোর ডাকে তো তোর বাবা বাইরে গেলেন। নিশাদ বললেন, সর্বনাশ। এই বলে নিশাদও আমি বাইরে বেরিয়ে দেখি ওর বাবা দাঁড়িয়ে আছে বাইরে, আর ওনাকে ঘিরে রাখছে 3 জন পরী। সে পরীদের দেখে নিশাদ দৌড়ে ওর বাবার কাছে যাবে, এমন সময় সেই পরীরা নিশাদকে আঘাত করতে থাকে। ওদের মধ্যে একজন পরী নিশাদের ডান হাতটা ভেঙে ফেলে। নিশাদের হাত ভেঙে ফেলায় ও জ্ঞান হারিয়ে ফেলে। ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। মায়ের কথা আয়শা বললেন, হ্যাঁ হ্যাঁ তাই করুন, ওকে নিয়ে চলুন হাসপাতালে। আয়শার কথায় মা বাবা আমাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে যাবার পর ডাক্তার আমাকে দেখে বলেন, আমার ডান হাতের হাড় ভেঙে গেছে কয়েক জায়গায়, আমার হাড় জোড়া লাগাতে তো প্রায় 2 মাস সময় লাগবে। ডাক্তারের এমন কথায় মা বাবা ও আয়শা সবাই কান্না করতে থাকে। কি আর করার, পরিস্থিতি তো মেনে নিতে হবে। তা ভাগ্য ভালো, আল্লাহর রহমতে বেঁচে আছি, মারা যায়নি। ডাক্তারের কথা বাবা বললেন, ঠিক আছে ডাক্তার বাবু, আপনি যা যা করতে হয় করুন, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না। বাবার কথায় ডাক্তার আমার চিকিৎসার জন্য যা যা করার সেটাই করেন। এই ঘটনার পরের দিন আমার জ্ঞান ফেরে। আমায় ফেরাই বুঝতে পারি শরীরে অনেক ব্যথা। আমার ডান হাতটা কাঁধের সাথে বেঁধে রাখছে, যেন হাতটা নড়াচড়া করতে না পারি। আমার জ্ঞান ফেরায় মা বাবা ও আয়শা আমাদেরকে দেখে কান্না করে। তখন আমি ওদের সান্ত্বনা দিলে বলি, বাবা ডাক্তার কি বলল, আমি বাড়ি যেতে পারবো তো? আমার কথায় বাবা বললেন, জি, ডাক্তার বলেছে জ্ঞান ফিরলে বাড়ি যেতে পারবি, তবে তোর হাত যে জোড়া লাগাতে অনেক সময় লাগবে, তোকে সাবধানে থাকতে বলেছে। বাবার কথা আমি বললাম, ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলে আসো। আমার কথায় বাবা ডাক্তারের সাথে কথা বলে আমাকে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর মা আমার জন্য খাবার বানাতে গেল। আমি আয়শাকে বলি, আয়শা তুমি সালাম দাদু তোমরা ঠিক আছো তো? ওই পরীরা তো আমার উপর আক্রমণ করেছে, আমার মতো তোমাদের কোনো ক্ষতি করেনি তো? তখন আয়শা বলল, না নিশাদ, আমরা ঠিক আছি, তুমি আমাদের নিয়ে চিন্তা করো না। আয়শার কথা আমি আর কোনো কথা না বাড়িয়ে শুয়ে রইলাম। এভাবে সেই দিনটা কেটে গেল। সেদিন রাতের খাবার খাওয়ার সময় আয়শাকে বললাম, আয়শা তুমি খাবে না, আসো একসাথে খাই। দুপুরেও খেতে বললাম, সেখানে খেলে না কোনো সমস্যা হয়েছে কি তোমার? শরীর কি খারাপ? আমার কথা আয়শা বলল, না না, আমার শরীর ঠিক আছে, আমি একটু পর খাবো, তুমি খেয়ে ওষুধ খাও। আয়শার কথা মতো আমি খাবার খেয়ে ঘুমাতে গেলাম। আয়শা বললেন, নিশাদ ঘুমাইও না, একটু পর ঘুমাও, তোমাকে নিয়ে একটা জায়গায় যাব। জিজ্ঞাসা করো না কোথায় যাবে, শুধু আমার সাথে চলো। আয়শার কথা আমি বললাম, ঠিক আছে চলো। আমি রাজি হয় আয়শা আমাকে নিয়ে বাইরে গেলেন। বাইরে একটা ফাঁকা জায়গায়, সেখানে যাবার পর দেখলাম সালাম দাদু বসে আছে। সালাম দাদুকে দেখে আয়শাকে বললাম, আয়শা সালাম দাদু এখানে, উনি জানলো কি করে আমরা এখানে আসবো? উনি আবার সালাম দাদুর রূপে সে পরি নয় তো? আমার কথা জবাবে আয়শা বললেন, আমি সালাম দাদুকে এখানে আসতে বলেছি। ওইদিকে সালাম দাদু বললেন, হ্যাঁ নিশাদ, আয়শা এখানে আসতে বলেছে আমাকে, আমি তো সালাম দাদু। এই বলে সালাম দাদু বরবাবাদ দেয়া ফুলের পানি আমারও আয়শার শরীরে ছিটালেন। তারপর নিজের শরীরে সেই পানি ছিটে বললেন, দেখ আমরা সবাই আসল, আমাদের মধ্যে পরীরা নেই। তখন আমি আয়শাকে বললাম, এখানে আমাকে নিয়ে আসলা কেন আয়শা? সালাম দাদু তুমি তো বলো আমাকে কেন এখানে নিয়ে আসলা? আমার কথা জবাবে আয়শা বললেন, বিচার হবে, তোমাকে আঘাত করার বিচার। নিশাদ তুমি সালাম দাদুর সাথে থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে আয়শা চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যে 3 জন পরীকে ধরে নিয়ে আসলেন। সেই 3 জন পরী হারাচ্ছিল। 3 জনকে ধরে নিয়ে আসার পর আয়শা সালাম দাদুকে বললেন, দাদু
তুমি যে 3 জন পরীকে বন্দি করেছ ওদের ছেড়ে দাও। আয়েশার কথায় দাদু বন্দি করা 3 জন পরীকে ছেড়ে দিলেন। 6 জন পরী আবার একসাথে হলেন। সবাই একসাথে হওয়ায় আয়েশা বললেন, সালাম দাদু ও নিশাদের চোখের আড়ালে আমি তোদের অনেকবার বুঝিয়েছি এদের কিছু করবি না, কিন্তু আমার কোনো কথা তোরা শুনিসনি। আমার কথা না শুনে আমার স্বামীকে আঘাত করে হাত ভেঙে ফেললি, কেন করলি এমনটা বল, জবাব দে এখনই। আয়েশার এমন কথা একজন পরী বলল, আয়েশা তুই বললে কি আমরা চলে যাব, আমরা প্রতিশোধ নিব? সেই পরী এরকম কথা বলতেই আয়েশা ওর বুকের মধ্যে একটা আঘাত করে ওকে মেরে ফেলেন। ওর মৃত্যু দেখে বাকি 5 জন পরী বলতে লাগলেন, এ আয়েশা তুই কিন্তু আমাদের বিষয়ে পুরোপুরি জানিস না, আমাদের মা বাবা কিন্তু এখনো বেঁচে আছে, ছেড়ে দে আমাদের। ওদের কথা আয়েশা বললেন, তোর মা বাবা থেকে শুরু করে তোর বংশের যত জিন আছে সবাইকে ডাক, সবাই আসলেও আজ এখনই তোদের কঠিন বিচার হবে। এই বলে আয়েশা পরী সেই পরীকে ধরে, যে পরীটা আমার হাত ভেঙে ফেলেছিল, আয়েশা পরী সেই পরীকে ধরে আমার সামনে দাঁড় করিয়ে বললেন, তুই আমার স্বামীর হাত ভেঙে ফেলেছিলি তাই না? তুই আমার স্বামীর হাত ভেঙে ফেলার পর থেকে প্রতিজ্ঞা করেছি তোর বিচার না হওয়া পর্যন্ত আমি খাবার খাবো না। নিশাদ দেখো, এই তোমার হাত ভেঙে ফেলেছিল না, দেখো তাকাও। কথাটা বলে আয়েশা পরী সেই পরীটার হাত টান দিয়ে ছিঁড়ে ফেললেন। হাত টান দিয়ে ছিঁড়ে ফেলার পর ওর সাথে মাথাটাও টান দিয়ে ছিঁড়ে ফেললেন। এই দৃশ্য দেখে বাকি 4 জন পরী সেখান থেকে পালাতে গেলে আয়েশা পরী একটাকে ধরে ধরছেন আর আঘাত করতে করতে মারতে লাগলেন। এভাবে 3 জন পরীকে মারতে পারছেন আয়েশা পরী। আর একজন পরী যে সবার বড়, ওর নাম শাহানুর পরী। সে শাহানুর পরীকে ধরতে পারেনি কারণ অন্য পরীদের মারার সময়ও পালিয়ে গেছে। শাহানুর ছাড়া বাকি সব পরীদের মেরে ফেলার পর আয়েশা পরী শান্ত হলেন আর বললেন, সবাইকে শেষ করে দিলাম। এই বলে আয়েশা শান্ত হয়ে সালাম দাদুকে বললেন, দাদু আল্লাহর রহমতে এখন থেকে আর কোনো সমস্যা হবে না, যে একজন পরী পালিয়ে গেছে ওর ভয় কখনো ফিরে আসবে না, আপনি বাড়িতে চলে যান। আয়েশা কথায় সালাম দাদু বাড়িতে চলে যায়। এদিকে তখন আয়েশা আমাকে ধরে বাড়িতে নিয়ে আসে। আমিও আয়েশা বাড়িতে আসার পর আয়েশা পরীকে বলি, ওই পরীরা আমাকে আঘাত করার সময় অনেক কষ্ট পেয়েছ তাই না? আমার কথা জবাবে বললেন, হ্যাঁ, তোমাকে যে অনেক ভালোবাসি তাই। আয়েশার কথায় ওকে এক হাত দিয়ে বুকে জড়িয়ে ধরলাম। এরপর বললাম, এখন তো খেয়ে নাও। আমার কথা আয়েশা খাবার খেয়ে নিলেন। এই ঘটনার পর আয়েশা সবসময় আমার সেবা ও যত্ন করতেন। এভাবে অনেকদিন পর আমি আল্লাহর রহমতে সুস্থ হই। আর আমার সুস্থতার মধ্য দিয়েই আয়েশা পরীর এই গল্পটা এখানেই শেষ হলো। কিন্তু একটা কথা মনে রাখবেন, শাহানুর পরী কিন্তু পালিয়ে গেছে। আয়েশা পরীর সামনের গল্পে অন্য জিন পরীর সাথে ওই শাহানুর পরীর কাহিনী থাকবে। আয়েশা পরীর পরের গল্পগুলোর জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এখন আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।